এই স্পেশাল অ্যানালাইসিস গুলা, এই টুল গুলাই আর একটু ভালোভাবে ইউজ করার জন্য, বিভিন্ন ধরনের আরো যখন কোনো লার্জ স্কেলে কাজ করব, তখন এই টুল গুলোকে কিভাবে আমরা আরো বেটার ভাবে ইউজ করা যায়, সেটার জন্য হচ্ছে যে আরেকটা জিনিস আছে জিআইএস এ, সেটাকে বলা হচ্ছে মডেল বিল্ডার। ঠিক আছে, এই মডেল বিল্ডার কি করে, একটা ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, যার মাধ্যমে হচ্ছে যে আমরা যে জিও প্রসেসিং টুল গুলা শিখছি সেগুলো দিয়ে তুমি একটা ওয়ার্ক ফ্লোর মতো একটা প্রসেস তৈরি করতে পারবা। ঠিক আছে, যেটার মধ্যে তুমি হচ্ছে কি, জিও প্রসেসিং এরকম ডিফারেন্ট অনেকগুলো টুল ছিল না, যখন আমরা হচ্ছে স্পেশাল অ্যানালিসিস কাজগুলো করতেছিলাম, আমরা কি একটা একটা টুল করে আলাদা আলাদা ভাবে হচ্ছে কি কাজগুলো করতেছি, কারণ কি প্রতিটা টুল কিন্তু আলাদা আলাদা। কিন্তু আমরা মডেল বিল্ডার কি করতে পারি, এরকম আমাদের যেই টুল গুলা প্রয়োজন এবং সেগুলোকে আমরা যেভাবে একটা একটার সাথে ইউজ করতে চাই, সেগুলোর মধ্যে একটা লিঙ্কেজ তৈরি করে একটা ওয়ার্ক ফ্লোর মতো করে আমাদেরকে কি একটা নতুন টুল করে দিতে পারবে। এটা হচ্ছে মডেল বিল্ডারের কাজ। তো মডেল বিল্ডার কি করবে, আমাদের এই যে অ্যানালাইসিস এর টুল গুলার প্রসেস গুলা, এটাকে হচ্ছে যে তোমার অটোমেট করবে এবং ডকুমেন্ট করে তোমার একটা প্রসেসের মধ্যে তৈরি করে দিবে। এবং তখন এটা কি একটা নতুন টুলের মতো কাজ করবে, এটা একটা অন্য একটা টুল হবে যেটার মধ্যে তুমি তোমার প্রয়োজনীয় সব টুল গুলাকে একসাথে ইউজ করতে পারবা। তারপর হচ্ছে যে এই টুলটা ইউজ করার পরে তুমি এটা তুমি তোমার প্রয়োজন মতো এটাকে তৈরি করবা, তারপর এটা প্রয়োজন মতো তুমি এটা আবার মডিফাই করতে পারবা, এটাকে ডায়াগ্রাম হিসেবে দেখতে পারবা। ঠিক আছে, এখানে তুমি জিও প্রসেসিং টুল গুলাতে বিভিন্ন ধরনের প্যারামিটার ইউজ করতে পারবা, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট চাইলে চেঞ্জ করতে পারবা। এগুলো পরবর্তীতে এখানে সব ধরনের তোমার মডিফিকেশন এটাতে করা যাবে। সো এই মডেল বিল্ডার দিয়ে মূলত হচ্ছে যে আমরা যে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করছি স্পেশাল অ্যানালাইসিসে, সেগুলোকে তুমি সবগুলা স্টেপকে হচ্ছে যে এটার মধ্যে অ্যারেঞ্জ করে কি একবারে টুলটা ইউজ করতে পারবা। এখন নট নেসেসারিলি শুধু স্পেশাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, তোমরা যে ধরনের অ্যানালাইসিস করবা সেটাকে হচ্ছে যে তোমরা এটাতে যে ধরনের অ্যানালাইসিস করবা, তোমাদের যদি এরকম স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে এবং সেটা যদি তোমার কি অনেক রিপিটিটিভ হয়, যেমন হচ্ছে বা এই কাজটা তোমার হয়তো বা অনেক জায়গায় করতে হবে, তখন কি সেটা তুমি কি মডেল বিল্ডারের মাধ্যমে একটা টুল হিসেবে তৈরি করে সেটাকে কি বারবার ইউজ করতে পারবা। তাহলে হচ্ছে কি তোমার কাজ অনেক হচ্ছে ইজি হয়ে যাবে, আর কি তোমার অনেক টাইমও সেভ হবে। কারণ কি আসলে এই প্রসেস গুলো কিন্তু অনেক টাইম কনজিউম, তোমার যদি এরকম একটা একটা করে স্টেপ বারবার করতে হয় তাহলে কিন্তু তোমার অনেক সময় লাগবে। ঠিক আছে, তো তাহলে এখন মডেল বিল্ডারটা কিভাবে কাজ করে সেটা আমরা হচ্ছে আজকে দেখবো। সো আমরা আমাদের আগের যে স্পেশাল অ্যানালিসিস কাজগুলো করছি সেই কাজটাকেই আচ্ছা আচ্ছা যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলাদাভাবে করছি সেটাকে আমরা হচ্ছে মডেল বিল্ডারের মাধ্যমে কিভাবে করা যায় সেটা হচ্ছে দেখবো। তো তোমরা যদি মনে করে দেখো, আমরা কি স্পেশাল অ্যানালিসিস এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সুইটেবিলিটি অ্যানালাইসিস তোমাদেরকে দেখাচ্ছিলাম। ঠিক আছে, যে এখানে আমরা দেখতেছিলাম যে বিভিন্ন ক্রাইটেরিয়া বেসিসে কোনো একটা ফ্যাসিলিটির জন্য কিভাবে কি একটা নিউ লোকেশন হচ্ছে যে সিলেক্ট করা যায়। এখানে কি আমরা বিভিন্ন ধরনের স্পেশাল টুল গুলা ইউজ করছিলাম। সো ধরো এই এক্সাম্পলটাই হচ্ছে যে আমরা কি নর্মালি করতে পারতাম। ঠিক আছে, এখানে দেখো 5টা ক্রাইটেরিয়া দেওয়া আছে একটা নিউ হেলথ সেন্টার সিলেক্ট করার জন্য, এটা কিন্তু কি আমরা প্রতিটার জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করতে পারতাম। ঠিক আছে, নর্মালি আমরা কি স্টেপ বাই স্টেপ কাজ করে করে এটাকে আমরা আমরা আউটপুটটা পাবো, কিন্তু এই আউটপুটটা আমরা হচ্ছে মডেল বিল্ডারে কিভাবে পাইতাম সেটা হচ্ছে যে আজকে আমরা আবার দেখবো। সো এই ক্রাইটেরিয়া গুলো যদি একটু দেখো, দেখে বলো তো এখানে আসলে কি কি স্টেপ কাজ করতে হবে, নর্মালি আমরা কিভাবে কাজ করতাম। সবাই একটু ক্রাইটেরিয়া গুলো দেখো এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কি কি কাজ করতাম সেটা একটু বলো। ম্যাম, প্রথমে রোডের বাফার নিয়ে করা যেত। রোডে বাফার করলাম, তারপর ম্যাম তারপর রিলিজিয়াস প্লেসেরও বাফার নিব। ওকে, দেন তারপর কি করতে হবে। ফার্স্টে দেখো তোমার সবগুলো ক্রাইটেরিয়া দিয়ে কি বলছে, একটা ডিস্টেন্সের তোমার হচ্ছে যে কি লিমিট দেওয়া আছে, তার মানে কি তোমার এই প্রতিটা ক্রাইটেরিয়ার জন্য তোমার কি আগে একটা বাফার তৈরি করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল সিম্পল, তোমার সবগুলা ক্রাইটেরিয়ার জন্যই যত মিটার ডিস্টেন্স বলছে সেটার জন্য একটা বাফার তৈরি করে নিবা।
ঠিক আছে, এটাতে তো কোনো কনফিউশন নেই, রাইট? এটা বোঝা গেছে কি? ফার্স্ট অফ অল আমরা বাফার তৈরি করে নিব সবগুলো লেয়ারের জন্যই, রোডের জন্য, রিলিজিয়াস প্লেসের জন্য, হেলথ সেন্টারের জন্য, এডুকেশন ইনস্টিটিউটের জন্য, পার্কের জন্য। এটা তো বুঝতে পারছি। জি ম্যাম। ওকে, সো তারপর আমার কাছে এখন সবগুলো বাফার আছে। এবার আমাদের কি কি ধরনের জিওগ্রাফিক্যাল জিও প্রসেসিং টুলস ইউজ করতে হবে সেটা দেখি, বলো তো। ম্যাম ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট করব, ওকে, রাইট, কার সাথে কার? বলো, ইন্টারসেক্ট করবো কার সাথে কার, বলো। ম্যাম সবগুলা কি একসাথে করা যাবে? কি মনে হয় তোমার? এখানে ক্রাইটেরিয়া দেখো, সবগুলা কি সেম টাইপের? একবার ইন্টারসেক্ট করলে হবে? ম্যাম এখানে তো সব ইন্টারসেক্ট করা যাবে না, কারণ এখানে তো হুম, ক্রাইটেরিয়া 3 আর 4 তো বিয়ন্ড দেয়া। রাইট। ঠিক আছে, সো তাহলে কোনটা কোনটা ইন্টারসেক্ট করা যাবে বলো, স্টেপ মানে তোমার কয়েক স্টেপে কাজটা করতে হবে। সো তাহলে প্রথমে কোনটা কোনটা ইন্টারসেক্ট করতে পারবো কি মনে হয়? 1, 2 আর 5। হ্যাঁ, 1, 2 আর 5ও করতে পারো, বা শুধু 1, 2ও করতে পারো, ঠিক আছে। তো ধরো আমরা 1 আর 2 ইন্টারসেক্ট করলাম, ঠিক আছে, কারণ কি এই দুইটা আমরা কি বলছি, এই দুইটা উইথিন। সো এই দুইটা ইন্টারসেক্ট করে আমরা আমাদের কমন পেজটা পেয়ে গেলাম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবাই? সবাই এতটুকু ক্লিয়ার? বোঝা গিয়েছে আমরা ক্রাইটেরিয়া 1, 2 ইন্টারসেক্ট ইয়েস কেন ম্যাম। করলাম? ওকে, এবার দেখো ক্রাইটেরিয়া 3 আর 4-এ কি বলছে, যে হচ্ছে যে আমরা যে বাফারটুকু নিয়েছি, ঠিক আছে, হেলথ সেন্টারের জন্য 150 মিটারের বাফার, আর এডুকেশন ইনস্টিটিউটের জন্য 120 মিটারের বাফার, ঠিক আছে। বলছে এই বাফারের বাইরে হচ্ছে যে আমাদেরকে সুইটেবল লোকেশন নিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া দুইটার জন্যই। এই ক্রাইটেরিয়াটা সবাই বুঝতে পেরেছি যে এই বাফারের বাইরে নিতে হবে? সবাই বুঝতে পারছে এটা? জি ম্যাম। ওকে, সো যেহেতু আমি বাফারটা ইউজ করতে, মানে এই বাফারের যে একটু এরিয়াতে আছে এই এরিয়াটা আমার নেওয়া যাবে না, তাহলে এই বাফার গুলো কি করতে হবে? কি মনে হয় এই বাফার এরিয়াটা তাহলে কি ইরেজ। করতে হবে? ইরেজ, ইরেজ করে দিব। ইরেজ করতে হবে। তার মানে কি, ক্রাইটেরিয়া 3 আর 4-এ আমরা যে দুটা বাফার পাইছি এই দুটা বাফার আমাদেরকে ইরেজ করে দিতে হবে। কোথা থেকে ইরেজ করব? ইন্টারসেকশনের পর যে প্লেসটা আসে। রাইট, আমরা ক্রাইটেরিয়া 1 আর 2-কে ইন্টারসেক্ট করে যেই জায়গাটুকু পেয়েছি, যে ফাইল আউটপুটটা পেয়েছি, সেখান থেকে হচ্ছে যে আমরা 3 আর 4-এর আউটপুটটাকে হচ্ছে যে ইরেজ করে দিব। ঠিক আছে, এখন দেখো আমরা এটাও করতে পারি যে ইন্টারসেক্টটা থেকে একবার আমার ক্রাইটেরিয়া 3-এর আউটপুটটাকে ইরেজ করলাম, আর একবার ক্রাইটেরিয়া 4-এর আউটপুটটাকে ইরেজ করলাম। আবার আমরা আরেকটা জিনিস কি করতে পারি, যেহেতু এই দুইটা ক্রাইটেরিয়া আমরা ইরেজ করব, আমরা করতে পারি যে ক্রাইটেরিয়া 3 আর 4-এ যে দুটা বাফার পাইছি ওই দুটাকে প্রথমে ইউনিয়ন করে ফেলতে পারি। ঠিক আছে, ইউনিয়ন করে তারপর হচ্ছে আমরা কি করব, আগে ইন্টারসেক্টের পরে যে আউটপুটটা পেয়েছি সেটা থেকে এটা ইরেজ করতে পারি। ঠিক আছে, বোথ ওয়ে এটা কারেক্ট, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করলেই হচ্ছে। ঠিক আছে, বুঝতে জি পারছো ম্যাম। তো আমি যে দুটো অপশন বলছি? ওকে, তারপরে আমাদের ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া বলছে যে আমাদের হচ্ছে যে পার্কের 60 মিটার উইথিনে হইতে হবে। ঠিক আছে, সো তোমরা যদি আগেই ক্রাইটেরিয়া 1, 2-র সাথে 5-কে ইন্টারসেক্ট করে রাখো তাহলে হচ্ছে যে আমাদের আগে আমাদের ইরেজ করার পরে শেষ হয়ে যাবে। আর যদি আমি যেহেতু বলছিলাম কি শুধু 1 আর 2 ইন্টারসেক্ট করছি, সো এখন আমার ইরেজ করার পরে যে ফাইলটা পেয়েছি সেটার সাথে কি আমাকে এখন এই ক্রাইটেরিয়া 5টা ইন্টারসেক্ট করাতে হবে। ঠিক আছে, সো ইন্টারসেক্ট করার পরে আমরা হচ্ছে আমাদের কি এই নতুন হেলথ সেন্টারের জন্য সুইটেবল লোকেশন পেয়ে যাব। ঠিক আছে, জি ম্যাম। সো আমরা স্টেপ গুলো সবাই বুঝতে পারছি? সবাই স্টেপ গুলো বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, আর দেখবা তোমাদেরকে দেখবা যে ওয়ার্ড 68-এর যে ফোল্ডারটা দিয়েছি ওখানে দেখবা এই সবগুলা লেয়ার দেওয়া আছে। ওখানে আরেকটা লেয়ার আছে দেখবা হচ্ছে ওয়ার্ড 68-এর বাউন্ডারিটা দেওয়া আছে। সো আমি যদি ওয়ার্ড 68-এর জন্য
এই সুইটেবল লোকেশনটা বের করতে চাই, তো তখন কি এই সবগুলো স্টেপ করার পর আমাদেরকে আরেকটা স্টেপ করতে হবে, যেটা হচ্ছে কি ওই বাউন্ডারি দিয়ে বাউন্ডারির সাথে আমাদেরকে আমাদের আউটপুটটাকে ইন্টারসেক্ট করাতে হবে। তাহলে হচ্ছে ওই বাউন্ডারির বাইরে যদি কোনো জায়গা থাকে সেটা হচ্ছে কি বাদ পড়ে যাবে। ঠিক আছে? সো এখন তাহলে এই কাজটা কিভাবে করতে হয় আমরা তো বুঝতে পারছি, তাই না? জি ম্যাম। নর্মালি কিভাবে করতাম। সো এখন তাহলে এই সেম কাজটা আমরা মডেল বিল্ডার দিয়ে কিভাবে করতে পারি সেটা একটু দেখবো। ঠিক আছে, এখন তাহলে আমরা ArcGIS এর উইন্ডোটাতে চলে যাচ্ছি। ওকে, ArcGIS এ সবাই প্রথমে হচ্ছে ওয়ার্ড 60 এর যে ফোল্ডারটা তোমাদেরকে শেয়ার করেছি, সেখানে যে দেখবা 6টা ফাইল আছে, সেই 6টা ফাইল হচ্ছে তোমাদের ArcGIS এ অ্যাড করে ফেলবা। দেখবা তোমাদের রিলিজিয়াস সেন্টারের পয়েন্ট, হেলথ সেন্টারের পয়েন্ট, এডুকেশন সেন্টারের পয়েন্ট, রোড, পলি রোড, তারপর হচ্ছে যে পার্ক পার্ক প্লেগ্রাউন্ড, আর হচ্ছে তোমার ওয়ার্ড বাউন্ডারি। ঠিক আছে, এই 6টা ফাইল তোমাদের দেওয়া আছে। এই 6টা ফাইল হচ্ছে তোমরা ArcGIS এ অ্যাড করো ওই ফোল্ডার থেকে। আমরা এখন হচ্ছে তোমাদেরকে যে স্টেপ গুলা বললাম, সেই স্টেপ গুলা আমরা হচ্ছে যে কিভাবে মডেল বিল্ডারের মাধ্যমে করতে পারি সেটা দেখবো। ঠিক আছে, সবাই আমরা কি এই লেয়ার গুলো অ্যাড করতে পারছি ArcGIS এ? জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে যে আমরা এখন মডেল বিল্ডারে কিভাবে আমাদের এই স্টেপ গুলো করা যায় সেটা দেখবো। ঠিক আছে, সবাই আমরা প্রথমে আমাদের ক্যাটালগে চলে যাব। ঠিক আছে, ক্যাটালগে যে একটা ফুল ফোল্ডার চুজ করবা, যেখানে হচ্ছে আমরা এই মডেল বিল্ডারের জন্য এই মডেলটা তৈরি করব। মডেল বিল্ডারে কি আমরা একটা টুল তৈরি করবো আসলে। ঠিক আছে, সো তোমরা যে এখানে এই টুলটা তৈরি করবা সেটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। সো ধরো আমি ওই যে এই ফোল্ডারটাতে হচ্ছে যে আমার এই মডেলটা তৈরি করব। ঠিক আছে, সো আমি এই ফোল্ডারটাতে রাইট ক্লিক করব, করে নিউ, তারপর দেখো এখানে একটা অপশন আছে টুল বক্স। সবাই যেই ফোল্ডারে এই টুল বক্সটা তৈরি করতে চাও সেটাতে রাইট ক্লিক করবা, করে নিউ, নিউ থেকে দেখবা আছে টুল বক্স, সেই টুল বক্সে ক্লিক করবা, ফোল্ডার, নিউ, টুল বক্স। এই স্টেপটা সবাই করো। সবাই এই টুল বক্স এটুকু পর্যন্ত আসতে পারছো? জি ম্যাম। ওকে, সো ধরো আমি এই টুল বক্সে একটা নাম দেই, যেহেতু আমরা ওখানে ল্যান্ড সুইটেবিলিটি অ্যানালাইসিস করতেছি, তো ধরো আমি এটার নাম দিলাম ল্যান্ড সুইটেবিলিটি। তোমরা তোমাদের প্রয়োজনের মতো যখন যেটার জন্য টুল বানাবে সেই ধরনের নাম দেবে। ওকে, সো সবাই কি একটা টুল বক্স তৈরি করতে পারছো? সবার একটা টুল বক্স তৈরি হয়েছে? জি ম্যাম, হয়েছে। ওকে, এখন এই টুল বক্সের আন্ডারে হচ্ছে আমরা আমাদের মডেলটা বানাবো। সেটার জন্য কি করতে হবে, টুল বক্সে রাইট ক্লিক করবা, করে নিউ, নিউ থেকে দেখবা আসবে মডেল, টুল বক্সে রাইট ক্লিক করবা, করে নিউ, নিউ থেকে মডেল। ওকে, সবাই মডেলটা দেখতে পাচ্ছি, দিলে এটাতে ক্লিক করবা। ঠিক আছে, এই দেখো আমাদের একটা নতুন উইন্ডো চলে আসছে। ঠিক আছে, এই যে মডেল, এটা আমাদের এই মডেল তৈরি করার উইন্ডোটা, যেখানে হচ্ছে যে আমরা আমাদের মডেলটা তৈরি করব। সবাই মডেল উইন্ডোটা আনতে পারছো? সবার এই উইন্ডোটা আসছে? ম্যাম, আসছে। ওকে, তাহলে এখন আমরা কিভাবে মডেলটা তৈরি করব সেটা দেখি। তো ফার্স্ট অফ অল
আমরা যে হচ্ছে যে এই অ্যানালিসিসটা করার জন্য কি আমাদের তো কিছু ইনপুট ফাইল লাগবে তাই না, যে ফাইলগুলো দিয়ে আমরা অ্যানালিসিসটা করব, তাই না? আমরা আগেও যে স্টেপ বাই স্টেপ গুলো গেছি সেটা যদি চিন্তা করো, যে আমাদের তো আসলে কিছু আগে ফাইল দেওয়া থাকবে যেটা বেসিসে তুমি অ্যানালিসিসটা করবা, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের 6টা ফাইল দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের ইনপুট ফাইল। তো প্রথমে আমাদের কি এগুলাকে মডেলটার মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ম্যাডাম একটু, ম্যাডাম এখানে ম্যাডাম ফোল্ডার থেকে টুলবক্স ওপেন করে এটা আবার একটু দেখা দেয়। ওকে, এই দেখো টুল বক্সে রাইট ক্লিক করবা। ফোল্ডারটা যে ম্যাডাম, ম্যাডাম এখানে যে টুলবক্সটা কি কিভাবে নিয়ে আসছেন এটা আর কি? ফোল্ডারে রাইট ক্লিক করবা, তারপর নিউ, এই যে টুল বক্স। ম্যাডাম নিউ অপশনটা ম্যাডাম আর আর কি আচ্ছা নেই ম্যাডাম নিউ অপশনটা আর কি। তুমি ক্যাটালগ থেকে গেছো না? তুমি তোমার যে পিসির যে কোনো একটা ফোল্ডারে হচ্ছে রাইট ক্লিক করবা। তুমি তাহলে স্ক্রিন শেয়ার দাও দেখি, স্ক্রিন শেয়ার দিতে পারবা? দাও তাহলে আমি দেখতে পারবো। ম্যাডাম আমি যে, ম্যাডাম আমি যেখানে রাইট ক্লিক করি তাহলে যে এখানে ম্যাডাম এগুলো আসে ম্যাডাম। সো তুমি ক্যাটাগরি উইন্ডোটা একটু বড় করো দেখি, এই সাইডে একটু হয় বাড়াও, হ্যাঁ। এটা হ্যাঁ ম্যাডাম সাপোজ আমি যে এখানে রাইট ক্লিক করলাম, সো জাস্ট, সো ম্যাডাম জাস্ট এগুলো ওপেন হচ্ছে ম্যাডাম। দেন তুমি সবগুলোতে ম্যাডাম রাইট ক্লিক করলে, দেখি আগে একটু রিফ্রেশ দাও তো এই ফোল্ডারটা। আচ্ছা রিফ্রেশ, দেন রাইট ক্লিক করে সেম। শোনো, তুমি আবার নতুন করে একটা ফোল্ডার কানেক্ট করো, কানেক্ট করে এরপর যাও, তোমার এখানে মানে ফোল্ডার গুলো ডিসকানেক্ট হয়ে গেছিল। আরেকবার হচ্ছে একটু ফোল্ডার কানেক্ট করো কোনো একটা করে, তারপর হচ্ছে সেটাতে হ্যাঁ দাও ঠিক, দেখি। ঠিক আছে ম্যাডাম, ট্রাই কর। করো, হুম, এখনই করো। দিস পিসি তোমার কানেক্ট করে ফেলো। ওকে দিস পিস, হুম, হ্যাঁ ওকে যাও। আচ্ছা ঠিক আছে, অন্য একটা ফোল্ডার করো। ডেস্কটপ। ডেস্কটপে না, অন্য কোনো ফোল্ডারে কিছু একটা করো। না ম্যাডাম এখন আসতেছে না। সব তুমি হচ্ছে ফোল্ডারে ম্যাডাম, তোমার ডি বা ই ড্রাইভে যাও, কোনো একটা ড্রাইভে যাও। ওকে ডি বা ই ড্রাইভে। এটাই যদি তোমার ওপেন জাস্ট করি, তোমার জাস্ট ডি ড্রাইভটা ক্লিক করো। ও জাস্ট ডি ড্রাইভ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা দিয়ে ওকে দাও। হ্যাঁ, এটা এবার ওকে দাও। হুম। হ্যাঁ, এবার ডি বা এই প্লাস হ্যাঁ সাইনে ম্যাডাম না, ডি দেখা ড্রাইভে না, হচ্ছে ম্যাডাম, প্লাস সাইনে দেন যাও। ডি জাস্ট, ডি তে প্লাস সাইনে ক্লিক, প্লাস সাইনটাতে দাও, ক্লিক করো। হ্যাঁ প্লাস সাইনে যাওয়ার পরে দেন যে কোনো একটাতে, হ্যাঁ ম্যাডাম হ্যাঁ এখন ধরো। আছে। জি, হ্যাঁ জি এখন ম্যাডাম এখন এখন ম্যাডাম, হ্যাঁ এই যে নিউ, হ্যাঁ ম্যাডাম নিউ থেকে। প্রবলেম, হ্যাঁ ম্যাডাম যে প্রবলেম সলভ হয়েছে, নিউ এই যে টুল বক্স, হ্যাঁ ম্যাডাম ঠিক আছে ম্যাডাম প্রবলেম সলভ, ঠিক আছে, তোমার টুল হচ্ছে কোনো কারণে টুল বক্স, ফোল্ডারটা হ্যাঁ ডিসকানেক্ট টুল হয়ে বক্সে গেছে যাওয়ার পরে এই দেন জন্য। আর কি। নিউ থেকে টুল বক্স, তারপর আবার টুল বক্স থেকে নিউতে যে যাবা হ্যাঁ হচ্ছে ম্যাডাম বুঝতে তোমার পারছি, মডেল। অ্যাডেড, দেন অ্যাড না, নিউ, হ্যাঁ নিউ মডেল, থেকে মডেল। জি ম্যাডাম এখন মডেল, ওকে ঠিক আছে, তাহলে তোমার স্ক্রিন হ্যাঁ শেয়ারটা ম্যাডাম অফ মডেল করো। উইন্ডো ম্যাডাম ওপেন হয়েছে মডেল। ওকে, এবার তোমার স্ক্রিন শেয়ারটা অফ করো।
ওকে, সো এখন আমাদের কি মডেল উইন্ডো থেকে প্রথমে কি বললাম যে আমাদের যে ইনপুট ফাইলগুলো দরকার প্রথমে সেগুলো আনতে হবে। সো সেটার জন্য কি করব, আমাদের দেখো টেবিল অফ কন্টেন্টস যে ফাইলগুলো আছে এটাতে ক্লিক করে এই তোমার মডেল উইন্ডো ড্র্যাগ করলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে এই 6টা ফাইলকেই ড্র্যাগ করে এখানে অ্যাড করে নিতে হবে। সবাই এই 6টা ফাইলকে তোমাদের টেবিল অফ কন্টেন্ট থেকে ড্র্যাগ করে মডেলে অ্যাড করো, মডেল উইন্ডোতে অ্যাড করো। সবাই এই ফাইলগুলো অ্যাড করতে পারছো? জি ম্যাম। ওকে, জাস্ট ড্র্যাগ করে এটা অ্যাড করতে পারবা, বা ক্যাটালগ থেকেও তোমরা এটা ড্র্যাগ করে অ্যাড করতে পারবা, যেভাবে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, সো এখন কি আমাদের ইনপুট ফাইলগুলা চলে আসছে আমাদের কাছে। ঠিক আছে, এখন তাহলে আমাদের যে অপারেশন গুলা করার কথা আমরা সেগুলা করব। আমাদের যে 5টা লেয়ার ছিল এই ওয়ার্ড বাউন্ডারি, এই লেয়ারটা বাদে বাকি সবগুলা লেয়ারের জন্য আমাদের কি প্রথমে বাফার তৈরি করার কথা ছিল না? মনে আছে তো ক্রাইটেরিয়া গুলা? জি ম্যাম, বাফার। বাফার। সো এখন বাফারের জন্য আমাদেরকে কি করতে হবে, ওই যে বাফার টুলটাকেও এখন এই মডেলের ভিতরে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে করতে হবে, যে হচ্ছে প্রথমে তোমার খুঁজে বের করতে হবে তোমার এই ক্যাটালগে বাফার টুলটা কোথায় আছে। ঠিক আছে, তারপর কি করতে হবে, বাফার টুলটাকে একটা ক্লিক করে এভাবে মডেলে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, প্রথমে তুমি সার্চ দিয়ে বা ক্যাটালগ থেকে হচ্ছে এই বাফার টুলটাকে লোকেট করবা, করার পর সেটাকে হচ্ছে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবা। এখন এই 5টা টুলের জন্য আমাদের 5টা বাফার টুল লাগবে। সো আমি 5টা বাফার টুল এখানে নিয়ে আসছি। ঠিক আছে, সবাই তাহলে এইভাবে 5টা বাফার টুল তোমাদের মডেল উইন্ডোতে নিয়ে আসো। সবাই বাফার টুল গুলো তোমাদের মডেল উইন্ডোতে আনতে পারছো? বাফার টুলটা আনা গেছে? কি ব্যাপার, আনতে পারো না বাফার টুল? জি ম্যাম, এনেছি। এটা মানতে ওকে পেরেছি ম্যাম। ওকে, তাহলে এখন বাফার টুলটার উইন্ডোটা যদি একটা আমরা মনে করি, এখানে ক্লিক করো বাফারে এখানে, তাহলে দেখো আমরা বাফার টুলটা যে উইন্ডো দিয়ে কাজ করতাম সেই উইন্ডোটা চলে আসছে। বাফারে কি দিতে হতো, আমাদের ইনপুট ফিচারটা দিতে হতো। ঠিক আছে, তারপর আমাদের আউটপুট যে আসবে তার একটা নাম দিতে হতো, আর হচ্ছে কত মিটারের আমরা একটা হচ্ছে যে বাফার চাই সেটা দিতে হতো। তো আমরা যদি আমাদের প্রথম ক্রাইটেরিয়াটা একটু মনে করি, আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল যে হচ্ছে যে আমাদের রোডের 30 মিটারের মধ্যে হতে হবে। ঠিক আছে, তো তাহলে আমরা প্রথমে আমাদের রোডের বাফারটা তৈরি করি। ঠিক আছে, সো তাহলে দেখো এখানে আবার একটা জিনিস দেখো যে 2 ধরনের ফাইল চলে আসছে। ঠিক আছে, তোমার দেখো এই রকমের একটা তোমাদের 4 কোণা সাইনেরও একটা ফাইল আছে রোড, এই 6টা ফাইলের জন্য। আবার দেখো তোমাদের এই ধরনের একটা ট্রায়াঙ্গেল শেপও চলে আসছে। ঠিক আছে, সো এই যে তোমাদের 4 কোণা যে শেপের ফাইলগুলো দেখতেছো এগুলো হচ্ছে আমাদের আরডিএস টেবিল অফ কন্টেন্টের যে ফাইলগুলো আছে সেগুলো। ঠিক আছে, আর এই যে তোমার ট্রায়াঙ্গেলের মতো যে ফাইল সাইডের সাথে যে ফাইলগুলো দেখতেছো সেগুলো হচ্ছে তোমার এই মডেল উইন্ডোতে তুমি যে ফাইলগুলো অ্যাড করছো সেগুলোর জন্য একটা টেম্পোরারি ফাইল তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, সেগুলা। সো আমরা এই যে দেখো এই ব্লু কালার ট্রায়াঙ্গেল শেপের যে ফাইলগুলো আছে
এই ফাইলগুলো দিয়ে কাজ করবো, কারণ এগুলো হচ্ছে তোমার এই মডেলের জন্য টেম্পোরারি ফাইল তৈরি করে দিছে। ঠিক আছে, সো আমরা প্রথমে কি তৈরি করতে যাচ্ছি, রোডের বাফারটা। সো আমি ধরো এখানে রোড, তাহলে আমাদের ইনপুট ফাইলটা হবে এই রোডের বাফারটা। ঠিক আছে, এখন এটাকে আমি কোন একটা জায়গায় সেভ করব, ধরো আমি আমাদের এই ফোল্ডারটাতে সেভ করব। এখন ধরো তাহলে দিলাম রোডের বাফারটা ছিল হচ্ছে 30 মিটারের। সো রোড 30 মিটার, that is প্রথমে আমরা আমাদের আগের প্রসেসের মতো সবকিছু করব, তারপরে আস্তে আস্তে দেখব যে এখানে কি ডিফারেন্ট হয়। আর ডিজলভে এখানে অল দিয়ে দিব, ডিজলভ করাই বেটার। ঠিক আছে, তারপর এটা দিলাম ওকে। সো দেখো আমাদের এই রোডের বাফারটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যখনই তুমি কোনো ফাইল ইনপুট দিয়ে সেটাকে রান দিবা, তখন কি দেখবা এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এই সেম ভাবে হচ্ছে যে সবগুলা বাফার তৈরি করতে হবে। বুঝতে পারছো সবাই? তাহলে এই বাফার গুলো তৈরি করে ফেলো। ম্যাম ইনপুটে কোন ফাইলগুলো দিব বলছেন? ইনপুটে দিবা হচ্ছে এই দেখো তোমাদের ব্লু কালার যে ট্রায়াঙ্গুলার ফাইলগুলো তৈরি হয়েছে সেগুলো দিবা। ওকে। সো তোমাদের রোডের জন্য 30 মিটারের বাফার, তারপরে হচ্ছে রিলিজিয়াস প্লেসের জন্য হচ্ছে 100 মিটারের বাফার, তারপর হচ্ছে এক্সিস্টিং হেলথ সেন্টারের জন্য তোমার 150 মিটারের বাফার, এডুকেশন ইনস্টিটিউটের জন্য 120 মিটারের বাফার, আর হচ্ছে পার্কের জন্য 60 মিটারের বাফার। সবাই একটু ক্রাইটেরিয়া গুলো লিখে নাও, লিখে নিয়ে তারপর একটা একটা করে বাফার তৈরি করো। সবাই দেখো এই ক্রাইটেরিয়া গুলো একটু তোমরা আগে লিখে নাও। সবাই একটু ক্রাইটেরিয়া গুলো লিখে নাও। ক্রাইটেরিয়া গুলো লেখা হচ্ছে সবার? ম্যাডাম এখানে 3 আর 5 এর জন্য বিয়ন্ড দেওয়া আছে। সো ম্যাডাম এখানে কি করব? বিয়ন্ডটা মানে কি, এই বাফার এরিয়াটুকু তোমার রাখা যাবে না সুইটেবল এরিয়ার মধ্যে, আর মানে ওটাকে তখন তোমার ইরেজ করে ফেলতে হবে। এটা আমরা একটু আগে ডিসকাস করছি। আগে হচ্ছে তোমার ক্রাইটেরিয়া গুলো লিখো, লিখে হচ্ছে আগে বাফার গুলা করো, তারপরে অপারেশন গুলো আমরা আবার করবো। ঠিক আছে, ক্রাইটেরিয়া গুলো লিখে নাও আগে সবাই, পরে হচ্ছে এই বাফার গুলো আগে তৈরি করো, তারপরে অপারেশন গুলো আমরা আবার দেখবো। ম্যাম ডিজলভ টাইপ কি অল দিব? হ্যাঁ, ওকে। সো আগে সবাই ক্রাইটেরিয়া গুলো লিখে নিছো, এটা তাহলে সরাই তারপরে স্ক্রিন থেকে।
মিস আপনি তো হচ্ছে ট্রায়াঙ্গুলারটা নিয়েছেন, মিস চারকোনাটা নিলেও কি হবে? চার কোণাটা নিলেও তোমার এখন তুমি করলে এটা হবে, কিন্তু পরে যখন তুমি টেবিল অফ কন্টেন্ট থেকে ফাইলটা রিমুভ করে ফেলবা তখন আর এই টুলটা তখন রান হবে না, বুঝছো? তো এই জন্য আমাদেরকে তো এটা এমন ভাবে এটাকে প্রিপেয়ার করতে হবে যেন কি এটা তুমি যে কোনো ফাইল দিয়ে এটা তৈরি করতে পারো। মানে এটা আমরা আমাদের যে নর্মাল টুল বক্স গুলো আছে সেখানে যেমন কি তোমরা তোমাদের প্রয়োজন মতো ফাইল ইনপুট দিয়ে টুলটা রান দাও না, এরকম ভাবে একটা টুল তৈরি করতে চাচ্ছি যেটাতে হচ্ছে তোমার অনেকগুলা টুলের কাজ করবে। ঠিক আছে? তো এরকম একটা আমরা ইউনিভার্সাল টুল তৈরি করতে চাচ্ছি, যে হচ্ছে যে ধরো আমি তো তোমাদেরকে এখন একটা ওয়ার্ডের জন্য ফাইল দিলাম, তখন তোমরা অন্য কোনো জায়গার জন্য ফাইল দিয়ে যেন এই টুলটা রান করতে পারো সেম কাজটা। ধরো তোমার অন্য একটা জায়গার জন্য তোমাকে সেম ক্রাইটেরিয়া দিয়ে লোকেশন চুজ করতে হবে, তো সেটার জন্য আমরা একটা টুল টুল তৈরি করতেছি। ঠিক আছে? যেন রিপিটেটিভ ওয়ার্কটা আমরা এই একটা টুল দিয়ে করতে পারি, বারবার যেন এতগুলো স্টেপ আমাদেরকে না করতে হয়। তো এভাবে টুলটা তৈরি করার জন্য আমাদেরকে এমন ভাবে করতে হবে যেন কি অন্য কোনো ফাইলের সাথে এটা লিঙ্ক না থাকে, যে কোনো ফাইল দিয়ে আমরা সেটাকে রান করতে পারি। ঠিক আছে? সেই জন্য এখন তুমি এটা দিয়ে করলেও সমস্যা নেই, মানে মডেল তৈরি হবে। মিস আমি প্রথম দুইটা ভুলে হচ্ছে চারকোনাটা দিয়ে করে ফেলেছি। এখন আবার ওই যে রিমুভ করো, এই টুলটাতে ক্লিক করো, করে এই যে ইনপুট থেকে এটা চেঞ্জ করে ফেলো, তাইলেই হবে। চেঞ্জ করে ওকে দিয়ে দাও, এই মডেলটাকে তুমি এডিট করতে ওকে পারবা, ম্যাম। কোনো সমস্যা ওকে নেই। ম্যাম। সবারই হচ্ছে 5টা বাফার তৈরি করা হয়ে গেলে আমাকে বলবা। হয়েছে ম্যাম। ওকে, হয়ে গেলে আমরা হচ্ছে একটু আমাদের এই মডেল উইন্ডোতে যে অপশন গুলো আছে এগুলো একটু দেখি। এখান থেকে একটা সেভ অপশন আছে, একটু কিছু দূর কাজ করার পরে সেভ দিবা। ঠিক আছে? ইন কেস আর জিএসি কোনো সমস্যা হয় তখন আবার তোমার প্রোগ্রেস চ্যানেলে চলে যাবে। ঠিক আছে? তারপর দেখো এখানে নর্মাল কপি পেস্টের মতো অপশন আছে, এখানে দেখো এখানেও একটা অ্যাড ডাটা ও টুল অপশন আছে। ঠিক আছে? আমরা কি এখান থেকে ড্র্যাগ করে ওপেন ফাইলগুলো আনছি না, চাইলে কি অ্যাড ডাটা থেকেও তোমরা কি ফাইলগুলোকে অ্যাড করতে পারতা। ঠিক আছে? তারপর একটা জিনিস দেখো, এখানে কিন্তু যে অনেক ফাইল আছে, অনেকে তোমাদের অনেকের কাছে হয়তো বা এলোমেলো লাগতে পারে, এখানে তো আরো ফাইল কিন্তু অ্যাড হবে, আরো উইন্ডো অ্যাড হবে। তো তখন অনেক কিছু থাকবে, তখন তোমাকে এগুলোকে ম্যানুয়ালি অ্যারেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখানে দেখো একটা অপশন আছে অটো লেআউট, এটাতে ক্লিক করে ওরা নিজে নিজে তোমাকে এটা সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দিবে। এই যে দেখো ওরা তোমাকে অ্যারেঞ্জ করে দিছে। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অটো লেআউটের কাজ। তারপরে দেখো এটা তোমাকে ফুল এক্সটেন্টটা দেখাইতে পারে। ঠিক আছে? তুমি ছোট বড় করতে পারো এটা দিয়ে। ঠিক আছে? এগুলো তোমার জুম প্যান উইন্ডো। ঠিক আছে? এটা দিয়ে তুমি কিছু সিলেক্ট করতে পারো, এটা দিয়ে তুমি একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারো। মানে এটা আলাদা করে কানেক্ট করার প্রয়োজন নেই, যেমন দেখো এটা তুমি বাফার টুলের সাথে কানেক্ট করছে, বাফার টুলের সাথে তোমার আউটপুটটা কানেক্ট হয়েছে, এটা চাইলে কি তুমি একটার সাথে আরেকটা এমনি তো কানেক্ট করতে পারো। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দেখো ভ্যালিডেট। ঠিক আছে? এই ভ্যালিডেটটা এটা দিয়ে ক্লিক করলে কি করবে, যে সে তোমার এই পুরা যে তুমি মডেলটা তৈরি করছো সেটা সে রান করে দেখবে যে তোমার সবকিছু আসলে ঠিকঠাক মতো আছে নাকি। ঠিক আছে? তুমি সব যে এটা বাফারের জন্য যে ইনপুট দেওয়া দরকার সেটা ইনপুট দিছো নাকি, ঠিক আছে, বা আউটপুটের জন্য যে কন্ডিশন আছে সেগুলো সব কিছু করছো নাকি। তো তুমি যখন এটাতে ভ্যালিডেট দিবা তখন সে কি করবে, সে তোমার এই পুরা জিনিসটাকে ভ্যালিডেট করবে। তোমার যদি এখানে কোনো এরর থাকতো সে তোমাকে একটা এখন এরর সাইন দেখাইতো। তো যেহেতু তো কোনো সমস্যা দেখা নেই মানে এটা ঠিক আছে। তো আমার এই মডেলটা ভ্যালিডেট করা হয়ে গেছে। এখন চাইলে আমি যদি রানে ক্লিক করি তাহলে সে আমাকে কি করবে, এখানে যে 5টা টুল অ্যাড করছি এই 5টা টুল সে আমাকে রান করে দিবে একসাথে। ঠিক আছে? তো ধরো রান দেই, এই দেখো 5টা বাফার ওরা এক্সিকিউট করছে এন্ড এটা কমপ্লিট হয়েছে এন্ড এটা সাকসেসফুল হয়েছে। আমার যদি এখানে কোনো ভুল থাকতো তাহলে এখানে আমাকে দেখাইতো যে কোন কোন টুলটা ঠিক মতো রান হয় নাই। তো এখন আমার 5টা টুল ঠিক মতো রান হয়ে গেছে। তো সবাই এখন যে তোমাদের মডেলটাকে ভ্যালিডেট করবা, এখানে ভ্যালিডেট করে রান দিবা। আর এটা করে সবাই দেখো যে তোমার এটা সাকসেসফুলি রান হয় নাকি, বলে আমাকে বলো। সবাই এখন এই দুইটা কাজ করো।
কি ম্যাম হয়েছে? ওকে, তার মানে সবাই তোমরা হচ্ছে বাফার টুলটা ঠিক মতো এখানে অ্যারেঞ্জ করতে পারছো। সো এখন তাহলে আমাদের যদি ক্রাইটেরিয়া গুলো একটু মনে করি, আমাদের ক্রাইটেরিয়া ছিল হচ্ছে যে দ্য প্রপোজ প্লেস শুড বি উইথিন 30 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য নিয়ার বাই রোডস, আর হচ্ছে যে শুড বি উইথিন 100 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ রিলিজিয়াস প্লেসেস। এটা ছিল আমাদের ক্রাইটেরিয়া 1 আর ক্রাইটেরিয়া 2। ঠিক আছে, উইথিন। সো এই দুইটা ক্রাইটেরিয়ার জন্য আমরা কি করবো বলছিলাম, এটা যদি একটু মনে করি কি করবো এই দুইটা ক্রাইটেরিয়ার জন্য আমরা ম্যাম ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট করব। সো আমি প্রথমে কি করব, আমাদের রোডের যে বাফারটা পাইছি আর হচ্ছে রিলিজিয়াস প্লেসের যে বাফারটা পাইছি, এই দুইটা বাফারকে হচ্ছে ইন্টারসেক্ট করব। এখন ইন্টারসেক্ট করার জন্য আমাদের কোন টুলটা লাগবে? টুলের নাম কি? ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট। সো আবার ক্যাটালগ থেকে এই টুলটা আমাকে এই মডেলের উইন্ডোতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসলাম। এবার তাহলে কি করাবো? ইন্টারসেক্ট করাবো। এই টুলটাতে ডাবল ক্লিক করব, করার পরে এখন তাহলে আমার ইনপুট ফিচার দুটো দিতে হবে। ইনপুট দেবো আমরা কি কি? রোডের বাফার, এটা আমার রোডের বাফারের ফাইল, আর দিব হচ্ছে রিলিজিয়াস প্লেসের বাফার। সবাই খেয়াল করবা এই যে গ্রিন ট্রায়াঙ্গুলার সাইনওয়ালা ফাইলগুলাই দিবা। ঠিক আছে, সো এই দুইটা হচ্ছে আমার ইনপুট ফিচার, এই দুটার মধ্যে ইন্টারসেক্ট করব। তারপর ধরো এখানে একটা নাম দেই, ঠিক আছে। আমার ইনপুট ফাইল দুইটা দিলাম, আউটপুট ফিচার ক্লাসের নাম দিলাম, দিয়ে এখন আমরা ওকে দিয়ে দিলাম। সো দেখো ইন্টারসেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের 1 আর 2 নম্বর ক্রাইটেরিয়ার জন্য কাজ হয়ে গেছে। ঠিক আছে, যে আমার রোডের উইথিন 30 মিটার আর রিজিয়াস সেন্টার উইথিন 100 মিটার হতে হবে, এই দুটো ইন্টারসেক্ট করে আমরা এই দুটো কমন স্পেসটা পেয়ে গেলাম। এবার আসি আমাদের ক্রাইটেরিয়া 3 আর 4-এ। আমাদের ক্রাইটেরিয়া 3-তে বলছে কি, যে আমাদের এক্সিস্টিং হেলথ সেন্টারে 150 মিটারের বাইরে হতে হবে। আর কি বলছে, যে এডুকেশন ইনস্টিটিউটেরও 120 মিটার বাফারের বাইরে হতে হবে। ঠিক আছে, সো আমরা অলরেডি দুটো বাফার করছি, এখন আমাদের এই দুটো বাফার কি করতে হবে? এই দুটো বাফারের বাইরে হতে হবে। সো এই দুটো বাফার কি করতে হবে এখন? ইরেজ। টেস্ট করতে হবে। ইরেজ করতে হবে। সো যেহেতু এই দুইটা বাফারই হচ্ছে আমাদেরকে ইরেজ করতে হবে, সো ওই দুইটা বাফার আগে আমরা ইউনিয়ন করে ফেলি, করে তারপরে হচ্ছে যে আমরা আমাদের ইন্টারসেক্ট ফাইল থেকে এটাকে ইরেজ করি। বা চাইলে তোমরা একবার একবার করেও ইরেজ করতে পারো। ঠিক আছে, বাট আমি এটা ইউনিয়ন করে ইরেজ করতেছি। প্রসেসে কোনো ভুল নাই, যেভাবে তোমরা তোমার সুবিধা মনে হয়। সো কি করতে হবে, আমার এখন এই ইউনিয়ন টুলটা নিয়ে আসতে হবে। সো নিয়ে আসলাম। ইউনিয়ন কার কার মধ্যে করব বললাম? এডুকেশনাল ইনস্টিটিউট আর হচ্ছে হেলথের মধ্যে। তো একটা নাম দেই, ঠিক আছে। এবার ওকে দিয়ে দিলাম। তো আমার এই দুইটা বাফারকে আমি ইউনিয়ন করে ফেললাম। এখন হচ্ছে যে আমার আগের স্টেপে ইন্টারসেক্ট করে যে আউটপুটটা পেয়েছিলাম, সেখান থেকে হচ্ছে কি এখন এই আমার নতুন ইউনিয়ন ফাইলটা কি করব? ইরেজ। ইরেজ করব। সো ক্যাটালগ থেকে প্রথমে আমাকে আমার ইরেজ টুলটা নিয়ে আসতে হবে। ইরেজ টুলে গেলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে আনতে হবে আমার রোড রিলিজিয়াস ইন্টারসেক্ট। এটা হচ্ছে আমার ইনপুট ফিচার। ইরেজ ফিচার কি, যে দুইটা বাফার আমি ডিলিট করব, সেটা হচ্ছে আমাদের এডু হেলথ ইউনিয়ন, এই বাফারটা। ঠিক আছে, এখন ধরো এটা দিই ইরেজ বাফার।
ওকে, সো আমার এই বাফারটা ইরেজ হয়ে গেল। এরপরে আমার 5 নম্বর ক্রাইটেরিয়া ছিল কি, যে আমাদের ওই পার্কের 60 মিটারের মধ্যে হতে হবে। তো এখন পার্কের বাফারটার সাথে আমাদের কি করতে হবে? ম্যাম রোড আর রিলিজিয়াস এর ইন্টারসেক্ট ফাইলকে ইন্টারসেক্ট করাতে হবে। রোডের রিলিজিয়াস এর ফাইলকে নাকি অন্য কোনো ফাইলকে? ম্যাম চিন্তা করে ইরেজ দেখো। বাফার, ইরেজ বাফার। হ্যাঁ, তাই না? আমাদের এখন ইরেজ করে যে ফাইনাল যে ফাইলটা পেয়েছি সেটার সাথে ইন্টারসেক্ট করাতে হবে। সো আমাদেরকে কি আবার ইন্টারসেক্ট রুলটা নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম। কারকে ইন্টারসেক্ট করাতে হবে? আমাদের এই ইরেজ বাফার ফাইলটা সাথে হচ্ছে আমাদের পার্কের বাফারকে। সো এটা হবে আমাদের ম্যাম এটাই তো ফাইনাল আউটপুট না? না, এরপর আরেকটা স্টেপ করব, যে হচ্ছে আমরা আমাদের যে ওয়ার্ড বাউন্ডারি দিয়ে ইন্টারসেক্ট করাতে হবে, যেহেতু আমরা ওয়ার্ড 68 এর জন্য চেয়েছি। ঠিক আছে, যদি ওয়ার্ড 68 না বলতাম তাহলে এখানে শেষ হয়ে যেত। তো ইন্টারসেক্ট দিলাম। ওকে, সো এই দেখো, আমাদের যে 5টা ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের কাজ করা শেষ। এখনো দেখো আমাদের আরেকটা ইনপুট ফাইল আছে, যেটা হচ্ছে কি ওয়ার্ড বাউন্ডারি। ঠিক আছে, যেহেতু আমরা এই ওয়ার্ড বাউন্ডারির মধ্যে আমাকে একটা স্পেস খুঁজে বের করতে হবে। সো আমাকে এনশিওর করতে হবে আমি যেই সুইটেবল এরিয়াটা পাইলাম সেটা এই ওয়ার্ডের মধ্যে, এই বাউন্ডারির মধ্যে আছে। তো এইটার জন্য আমাকে কি করতে হবে? এই যে আউটপুটটা পেলাম সেটাকে ওয়ার্ড বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করতে হবে। এটা সবাই বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, সো তার মানে আমাকে আরেকবার ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট করবো হচ্ছে আমরা ওয়ার্ড বাউন্ডারি, লাস্ট ইন্টারসেক্টটা। এটা আমরা ফাইনাল আউটপুট ধরো নাম দিলাম ফাইনাল আউটপুট। ওকে, সো আমাদের ফাইনাল আউটপুট আমরা পেয়ে গেছি। এটাকে আরেকবার ভ্যালিডেট করে এটাকে রান দেই। যদি সবকিছু ঠিক মতো রান হয় তাহলে আমরা বুঝবো যে আমরা সব লাস্ট টুলগুলো ঠিক মতো দিয়েছি। হ্যাঁ, লাস্ট স্টেপটা কি ছিল? লাস্ট স্টেপটা হচ্ছে আমাদের ওয়ার্ড বাউন্ডারি আর এই যে আমাদের ফাইনাল যে আউটপুটটা পেয়েছিলাম সেটা এই লাস্ট যে ইন্টারসেক্টটা ছিল সেটার সাথে হচ্ছে আরেকবার ইন্টারসেক্ট করেছি। আচ্ছা, সো সবাই হচ্ছে এই এতটুকু কমপ্লিট করো। এখনো কিন্তু আমাদের মডেল পুরোপুরি তৈরি হয় নাই। সবাই এতটুকু আগে কমপ্লিট করো। ঠিক আছে, করা হলে আমাকে বলবা। ম্যাম লাস্ট স্টেপটাতে কি ইন্টারসেক্ট টু আর ওয়ার্ড বাউন্ডারির বাফারটা কি ইন্টারসেক্ট করবো, তাই তো? হ্যাঁ, ম্যাম ওয়ার্ড বাউন্ডারিটাকেও হচ্ছে বাফার করতে হবে, তারপর ইন্টারসেক্ট করব।
ওয়ার্ড বাউন্ডারি কেন বাফার করবা, কোনো প্রয়োজন আছে কি মনে হয়? নো ম্যাম, ডাইরেক্ট ইন্টারসেক্ট করে দেব। ডাইরেক্ট ইন্টারসেক্ট করবা, হ্যাঁ। জি ম্যাম, রান হয়েছে। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট স্টেপে যাই। সো দেখো, সবাই মডেলটা কিন্তু সেভ দিবা। এখন যদি দেখো আমরা এটা যদি ক্রস করে দেই, ঠিক আছে, ক্রস করার পরে যেখানে তোমরা এই টুল বক্সটা ক্রিয়েট করছিলা, দেখো এটাতে ক্লিক করলে কিন্তু দেখো এখানে কি আসে, কিন্তু কোনো টুল কিন্তু আসে না। ঠিক আছে, কি বলে, দ্য টুল হ্যাজ নো প্যারামিটারস। কারণ কি, আমাদের যে কোনো টুলের মধ্যে কি দেখো যে কিছু প্যারামিটার থাকে, কিছু জিনিস কি তুমি এন্ট্রি দিতে পারো। ঠিক আছে, তো যে জিনিসগুলো তুমি এন্ট্রি দিতে পারো তোমার প্রয়োজন মতো, সেগুলো হচ্ছে কি তোমার প্যারামিটার। আর প্রতিটা টুলের মধ্যে তোমার এই ধরনের এনকোডিং করা থাকে যে এই টুলটা কি ফাংশন করবে, সে কার থেকে কি অ্যাড করবে, ইরেজ করবে, ঠিক আছে, এটা করা থাকে। তো দেখো এগুলো হচ্ছে তোমার প্রতিটা টুলের প্যারামিটার। তো এখন আমরা যে মডেলটা তৈরি করছি, এখানেও কিন্তু তাহলে কিছু প্যারামিটার থাকা লাগবে, কারণ আমরা কি কিছু ইনপুট ফাইল তো দিব, তাই না? সো এই ইনপুট গুলাকে, ফাইল গুলা নেওয়ার জন্য আমাদেরকে এখানে কিছু প্যারামিটার থাকা লাগবে। সো আমাদের এই মডেলে প্যারামিটার কি কি হবে হওয়ার দরকার ছিল বলতো? যেগুলো আমাদের ইনপুট দেওয়া লাগবে সেগুলো হচ্ছে আমাদের প্যারামিটার। সো এখানে কি কি প্যারামিটার থাকা দরকার ছিল? কি মনে হয়? কি মনে হয়? দেখো মডেলটা আবার আবার এডিট করতে হলে এখান থেকে রাইট ক্লিক করে এডিটেও ক্লিক করতে হবে। ঠিক আছে, সো আমাদের অলরেডি কি এখনো কিন্তু তাহলে মডেলে কাজ বাকি আছে। ঠিক আছে, সো কি বললাম, প্যারামিটার কোনগুলো হবে, যেগুলো হচ্ছে কি আমরা প্রতিবারই আমাদের কোনো কাজ করার সময় আলাদা করে ইনপুট দিতে চাই। তো এখানে আমাদের কি কি ইনপুট দিতে হয়েছে সেটা বলো তো। এখানে আমার ইনপুট ফাইল কি কি ছিল এই মডেলটার মধ্যে, কি মনে হয় বলো? ম্যাম লেয়ার ফাইলগুলো। লেয়ার ফাইলগুলো। সো আমাদের যে ইনপুট লেয়ার গুলো ছিল এগুলো হবে আমাদের প্যারামিটার। সো প্যারামিটার কিভাবে করে, এটা হচ্ছে আমার একটা ইনপুট ফাইল। ঠিক আছে, এটাকে আমার একটা প্যারামিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রতিবার কাজ করার সময় এখানে নতুন করে ফাইল এন্ট্রি দিতে পারবো। প্যারামিটার করার জন্য কি করতে হবে, এটাতে রাইট ক্লিক করব, করার পরে দেখবা একটা অপশন আসবে মডার্ন প্যারামিটার। এটাতে ক্লিক করলে দেখবা যে এখানে উপরে একটা পি সাইন আসতেছে, মানে কি এখন এটা এই মডেলের একটা প্যারামিটার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে এখন আমাদের কি করতে হবে, আমাদের যেই 6টা ইনপুট ফাইল ছিল এই সবগুলাকে প্যারামিটারে কনভার্ট করতে হবে। সেম ভাবে সেই লেয়ারটাতে রাইট ক্লিক করব, মডেল প্যারামিটার,
সেটাকে করে দিব। সো সবাই এটা করো। করেছি ম্যাম। ওকে, সো এখন বলো তো, এই 6টা ইনপুট ফাইলিং এ শুধু আমাদের প্যারামিটার হবে নাকি আরো অন্য কোনো কিছু আমাদের আরো প্যারামিটার করার প্রয়োজন আছে? ম্যাম যেগুলো ওই যে বাফার ইউনিয়ন ইন্টারসেক্ট করছি ইরেজ করছি এগুলো সবকটাই ম্যাম প্যারামিটার হবে। এগুলো কেন প্যারামিটার করা লাগবে তোমার? তুমি তো মডেলের ভিতর সব দিয়ে দিছো। এখন সে কি এই টুলগুলা সেভাবে রান করবে? এই জন্যই কিন্তু তুমি মডেলটা তৈরি করছো। তোমাকে আর এতগুলো স্টেপ করতে হবে না। তুমি হচ্ছে যে এই ইনপুট গুলা দিলে সে সবগুলার বাফার করবে, তারপর ইউনিয়ন ইন্টারসেক্ট করবে, তারপর আবার ইরেজ করবে, ইন্টারসেক্ট করে তোমাকে আউটপুটটা ডিরেক্ট দিয়ে দিবে। তোমাকে এতগুলো স্টেপ আর করা লাগবে না। এটাই হচ্ছে তোমার মডেলের উদ্দেশ্য। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। এগুলো সব তোমার ইন্টারমিডিয়েটারি ফাইল। এগুলো ওরা নিজেরা প্রসেস করে তোমাকে ফাইনাল আউটপুট দিবে। এগুলো আর তোমাকে বারবার করে রান দিতে হবে না। তুমি এখন মডেলটা তৈরি করে দিছো। এখন তুমি, তোমার যদি এমন কোনো লোকেশন থাকে যেখানে তুমি এই সেম ক্রাইটেরিয়া ফলো করে কোনো আউটপুট চাও, তখন তুমি খালি জাস্ট তোমার ইনপুট ফাইল গুলা দিবা এই মডেলটার মধ্যে, আর সে তখন তোমাকে এই ফাইনাল আউটপুটটা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে বলো দেখি, তোমরা এখানে আর কোনো কিছু প্যারামিটার করার প্রয়োজন আছে নাকি? বলো দেখি, কি মনে হয়? কি মনে হয় আমাদের সব যা যা প্রয়োজন সব পেয়ে গেছি প্যারামিটার? কি মনে হয়? কি মনে হচ্ছে হয়ে গেছে? আমি 5টাই তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি। মডেলটা সেভ দিলাম, এখন আমরা গেলাম। সো এখন দেখো আমাদের 1 2 3 4 5 6টা প্যারামিটার আছে। এখন দেখো তো, আমরা আমাদের অন্য টুলের যেই উইন্ডো গুলা ছিল সেটার সাথে এখানে একটা সমস্যা আছে, এখানে কিছু একটা মিসিং আছে, দেখো তো। অন্য সব অন্য সব টুল গুলা মনে করো যেখানে ইনপুট ফাইল গুলো দিতা, আর সাথে আরো কি দিতে হইতো? তাই না? ইনপুট দিতা, ইনপুট একটা দুইটা যা লাগতো দিতা ইনপুট ফাইল। তারপর আরেকটা কি থাকতো? আউটপুট। একটা আউটপুট ফাইলের জন্য তোমার একটা অপশন থাকতো না, জি যেখানে ম্যাম। তুমি আউটপুট ফাইলের নাম বাইটা দিতা। সো এটা কিন্তু কি এখানে মিসিং, মানে কি আমাদের আরো একটা প্যারামিটার কিন্তু লাগবে। সো আমরা যাই আবার আমাদের তাহলে আরেকটা প্যারামিটার করে আসি। দেখো এখানে আমাদের যে আউটপুট ফাইলটা, ফাইনাল আউটপুটটা, এইটা আমাদের আরেকটা প্যারামিটার হতে হবে, তাহলে তুমি তোমার প্রয়োজন মতো এটাকে নাম দিতে পারবে বা অন্য কাজ করতে পারবা। ঠিক আছে? সো এইটা হবে আমাদের আরেকটা মডেল প্যারামিটার। সবাই বুঝতে পারছো? তো আমাদের যে ফাইনাল আউটপুট ফাইলটা হবে এটাও আমাদের একটা প্যারামিটার হবে। ওকে, তো এখন দেখো আমাদের সবগুলো প্যারামিটার যা যা প্রয়োজন হওয়ার কথা সবকিছু আছে। এবার চলো আমরা হচ্ছে যে এই টুলগুলোকে আরেকটু হচ্ছে যে আমাদের যে অন্য উইন্ডোর যে টুলগুলো আছে সেগুলোর মতো করে ধরো
কনভার্ট করি। ঠিক আছে, যেমন ধরো আমাদের যে ইনপুট ফাইলগুলো, ঠিক আছে, এখানে যে নামটা আছে এটা কিন্তু কি আমাদের ওই উইন্ডোর উপরে লেখা আসছে, তাই না? সো ইনপুট ফাইলগুলোতে তোমরা অন্য যে টুলগুলো আছে, আমরা যেগুলো আর্কজিএস অলরেডি বিল্ট ইন, সেগুলোতে কি দেখো তোমার লেখা থাকে যে ইনপুট এটা। ঠিক আছে, সো আমরা ধরো এগুলাকে একটু সেভাবে কনভার্ট করি। সো ধরো আমি এই লেয়ার গুলোকে একটু রিনেম করি, এটাতে রাইট ক্লিক করে রিনেম করি। সো ধরো এখানে আমি দিলাম ইনপুট এডুকেশন সেন্টার পয়েন্ট। তাহলে কেউ এই টুলটা দেখলে বুঝবে যে তার এরিয়ার যে এডুকেশন সেন্টার গুলো আছে সেটার যে পয়েন্ট পয়েন্ট লোকেশন ফাইলটা সেটা এখানে ইনপুট দিতে হবে। এটাও ধরো নেম করি ইনপুট। এই তোমার কি ধরনের ফাইল ইনপুট দিতে পারবা এই ইনস্ট্রাকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখো তুমি এখানে কিন্তু পয়েন্ট ফাইল অনেকগুলাতে দিছো, আর কয়েকটা কিন্তু তোমার একটা পলিগন লেয়ার, আবার একটা কি তোমার লাইন লাইন পলিলাইন ফিচার। ঠিক আছে, সো তোমার যেটা যেই ধরনের ফিচার সেই ধরনের ফিচার দিয়ে কিন্তু তাদেরকে ইনপুট দিতে হবে। ঠিক আছে, পয়েন্টের জায়গায় অন্য কোনো ধরনের পলিগন ফিচার ইনপুট দিলে কিন্তু সেটা রান করতে পারবে না। সো ইনস্ট্রাকশনটা তোমার ক্লিয়ার হইতে হবে যে তুমি কি ধরনের ফাইল ইনপুট দিবা। তোমরা অন্য যে টুলগুলো আরজিএস আছে ওগুলোতে কিন্তু খেয়াল করে দেখো, ওখানে লেখা থাকে যে ইনপুট পয়েন্ট আর পলিগন ফিচার বা ইনপুট এনি ভেক্টর লেয়ার আর ভেক্টর আর রাস্টার লেয়ার। ঠিক আছে, এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু দেখে কিন্তু তুমি বুঝতে পারো যে তুমি কোন ধরনের ফাইল দিয়ে এখানে এই টুলটা রান করতে পারবা। ঠিক আছে, সো এই জিনিসগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখন দেখো, এখন কিন্তু আমার টুল বক্সটা আমার আরজিএস এর অন্য উইন্ডোর যে অন্য যে বিল্ট ইন টুল গুলো আছে সেটার মতো কিন্তু দেখা যাচ্ছে। এখন তুমি যদি সেম কাজগুলো অন্য কোনো ধরনের অন্য লেয়ার নিয়ে এসে করো, সে কিন্তু এগুলো তোমার করতে পারবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মডেলটা তৈরি হয়ে গেল। সবাই এতটুকু করো, করা হয়ে গেলে আমাকে বলবা। করা হয়ে গেলে পর আমরা দেখবো কিভাবে আসলে এই টুলটা রান হয়। ম্যাম ফাইনাল আউটপুটের সাথে ম্যাম রেড ক্রস দেখাচ্ছে কেন? সেটা দেখাচ্ছে কারণ হচ্ছে তোমার অলরেডি এই নামের একটা ফাইল তোমার তৈরি হয়ে গেছে। তুমি যখন এই মডেলটা পুরোটা রান দিছিলে না, সেই জন্য তুমি যদি ক্রসটাতে ক্লিক করো
দেখো তোমাকে এখানে কি বলতেছে যে এই আউটপুট অলরেডি এক্সিস্ট এই জন্য। ঠিক আছে, তুমি অন্য নাম দিয়ে একটা ফাইল সেভ করলেই তোমার দেখবে এটা রান হবে, সমস্যা নেই। বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে, আমি এখান থেকে এগুলো সব রিমুভ করাতে হচ্ছে কি, সে এখানে বলতেছে ফাইল নেই, কিন্তু এটা কোনো সমস্যা নাই। তোমরা আবার নতুন করে ফাইল অ্যাড করলেই এখানে তুমি এন্ট্রি দিতে পারবা, সমস্যা নেই। সো ধরো এখন আমি এই টুলটা তাহলে নতুন করে এখন রান করে দেখি। ঠিক আছে, ধরো প্রথমে তাহলে আমি আমার ফাইলগুলো অ্যাড করি। ঠিক আছে, করে এখন আমি তাহলে এই টুলটা রান করি। ঠিক আছে, সো অলরেডি এই ফাইলগুলো চিন্তা দেখে সে অটোমেটিক করে নিছে, তুমি তোমার মতো করে তাও চেক করে নিবা, তোমার অন্য ভাবেও থাকতে পারে। এবার হচ্ছে আউটপুট ফিচার ক্লাস নেই। সো এখন ধরো এটা আমি অন্য একটা ফোল্ডারে না হয় ধরো সেভ করি। ধরো আমি এটার নাম দিলাম, ঠিক আছে, এবার ধরো আমি ওকে দিলাম। দেখো সে কিন্তু এর মাঝে যতগুলা স্টেপ আছে সে সবগুলা করে আমাকে ফাইনাল আউটপুটটা দিছে। So, আমি যদি এই লেয়ার গুলো আনচেক করি তাহলে আমার কি আউটপুটটা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের ফাইনাল সুইটেবল এরিয়া। বুঝতে পারছো তাহলে কিভাবে মডেল বিল্ডারে দিয়ে আমরা এই কাজটা করলাম? এখন তোমার যে কোনো ধরনের কাজই, সেটা যদি দেখা যায় যে এরকম রিপিটেটিভ বা অনেক স্টেপ আছে যেগুলো অনেকবার করতে হবে, যেমন এই কাজটা ধরো আমি একটা ওয়ার্ডের জন্য করছি, এখন তোমার যদি হয় যে এরকম 50টা ওয়ার্ডের জন্য তোমাকে সেম প্রসেস করতে হবে। তো এখন তুমি 50টা ওয়ার্ডের জন্য তুমি যদি মডেল বিল্ডারটা দেখো এখানে ভিতরে তোমার কতগুলো স্টেপ ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তোমার 10টা স্টেপ ছিল। ঠিক আছে, এখন তোমার যদি 50 বার এই 10টা স্টেপ রান করতে হলে তোমার কি 500 বার তোমাকে 500টা স্টেপ রান করতে হতো। কিন্তু এখন তুমি যদি মডেলটা তৈরি করে ফেলো, তুমি কি জাস্ট প্রতিবারে প্রতিটা ওয়ার্ডের জন্য একবার করে টুলটা রান দিবা, তাহলে লাইক তোমার 50 স্টেপ খালি শুধু। ঠিক আছে, সেইভাবে কি তোমার কাজটা কিন্তু কমে গেল। তো তোমার যদি এরকম রিপিটেটিভ প্রসেস থাকে আর যে এই প্রসেস গুলো যদি এরকম তোমার অনেকগুলো স্টেপে থাকে, তখন কি তুমি একটা মডেল বিল্ডারের মাধ্যমে কি ওই স্টেপ গুলাকে এখানে স্ট্রিমলাইন করে ফেললে তখন কি তুমি জাস্ট এই মডেলটাকে বারবার রান দিয়ে এই কাজটা করতে পারবা। ঠিক আছে, তো মডেল বিল্ডার হচ্ছে এইভাবে তোমার কাজগুলোকে হচ্ছে যে স্ট্রিমলাইন করে তোমাকে কি একটা অন্য একটা নতুন একটা টুল তৈরি করে দিতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে মডেল বিল্ডারের কাজ। তো আমরা সবাই বুঝতে পারছি মডেল বিল্ডার কিভাবে কাজ করে। জি ম্যাম। ওকে, সো এরকম অন্য যে কোনো ধরনের কাজের জন্যই কি তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে এই টুলটা একটা নতুন করে একটা মডেল তৈরি করে নিতে পারবা। ঠিক আছে, ম্যাম, আলাদা করার সময় হচ্ছে ওই যে ফাইনাল আউটপুটের ইরোডটার জন্য ইরোড দেখাচ্ছে, মানে ওকে দিলে ইরোড দেখাচ্ছে। অন্য আরেকটা ফোল্ডারে সেভ করো তাহলেই হবে। আচ্ছা। মানে ওই লোকেশনে অলরেডি অন্য এই নামে একটা ফাইল ছিল দেখে সেটা সেভ করতে পারতেছে না। করে দেখো হয় নাকি, না হলে বলো। জি ম্যাম, হয়েছে। ওকে,
তো সবাই মোটামুটি তাহলে আমরা মডেলটা রান করতে পারছি। জি ম্যাম। ওকে, তাহলে এই ছিল আমাদের মডেল বিল্ডারের কাজ। ঠিক আছে, এটার উপর আমাদের কিন্তু আমাদের নেক্সট মানডেতে যে ক্লাসে তো তোমাদের কুইজ আছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কুইজে ইনক্লুডেড না। ঠিক আছে, এন্ড কুইজের পরে তোমাদের তাহলে একটা সিপি হবে, ঠিক আছে, এই মডেল বিল্ডারের উপরে। ঠিক আছে, সো এই জিনিসটা তোমরা সবাই প্র্যাকটিস করে আসবে। ম্যাম সোমবারেই সিপি হবে? হুম, ঠিক আছে। সো ছোট একটা কাজই দিব, তোমরা তাড়াতাড়ি করতে পারবা। সো তোমরা হচ্ছে যে এই মডেল বিল্ডারটা কাজটা প্র্যাকটিস করবা। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা হচ্ছে যে গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে রাখতে পারো, বা আমাকে মেল করে রাখতে পারো, আমি যখন সুযোগ হবে তোমাদেরকে রিপ্লাই দিব। ঠিক আছে। জি আর ম্যাম। আমরা আর আমরা কুইজের আগে, কুইজ শেষ হওয়ার পরে তোমাদের সমস্যাগুলা ডিসকাস করে তারপরেও সিপিটা নিতে পারি। ঠিক আছে, বাট মিনওয়াইল তোমরা যদি কোনো সমস্যা থাকে আমাকে ইমেল বা গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে রাখলে আমি ওটা চেক করবো। ঠিক আছে। ম্যাম কুইজের পরে সিপি হবে কি? হুম, কুইজের পরে হবে। আচ্ছা, সো তাহলে সবাই তাও আর একটু দেখো যে তোমাদের মডেলটা এই পর্যন্ত রান হয়েছে নাকি সবার। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে আমরা এটা এখনো দেখতে পারি। সবাই একটু প্রসেসটা শেষ করো, দেখো যে তোমাদের কারো কোনো সমস্যা ফেস করতেছো নাকি। ঠিক আছে, করলে বলো। তোমরা সবাই 10 মিনিটের মধ্যে দেখো যে তোমাদের এটা সবকিছু ঠিকঠাক মতো রান হচ্ছে নাকি। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে আমাদের আরেকটা লেকচার একটু শুরু করবো, এটা অল্প একটু পড়াবো। ঠিক আছে, সবাই 12টা পর্যন্ত দেখো যে তোমাদের এটা ঠিক মতো রান হয়েছে নাকি। তারপর আমরা আমাদের নেক্সট লেকচারটা একটু শুরু করবো। ম্যাম, হ্যাঁ, বলো। ম্যাম আমি সব প্যারামিটার দিয়েছি, তারপরও ম্যাম মানে হচ্ছে না আমার। স্ক্রিনশটটা শেয়ার করে তোমার দেখি।
ইয়েস ম্যাম, স্ক্রিন শেয়ার করেছি। তুমি তোমার ফুল স্ক্রিনটা শেয়ার করো, কারণ অনেক কিছু আসতেছে যেটা দেখা যাচ্ছে না। ইয়েস ম্যাম। ম্যাম এই যে ম্যাম 6টা প্যারামিটারই দিয়েছি ম্যাম, ফাইনাল আউটপুটও প্যারামিটার দিয়েছি। তোমার কি সমস্যা হচ্ছে দেখি, রান করলে কি হয়, ক্রস করো। ম্যাম ম্যাম প্রথমে তো ভ্যালিডেট দিব। হ্যাঁ, তোমার ভ্যালিডেট এখানে দিলে আবার তোমার এখানে আবার রোড আর রিসিভ সেন্টার আরেকটা একটা আছে কেন? এটা ডিলিট করে দাও নিচে। এই এই দুটা ম্যাম কেন এটা আনছো? কিভাবে ক্রিয়েট করবো? এটাতে ম্যাম রাইট জাস্ট ক্লিক ক্লিক করে করো। তারপর হচ্ছে ডিলিট দিব। হ্যাঁ, ক্লিক করে রাইট ক্লিক করে ডিলিট দাও। হুম। ইয়েস ম্যাম দিয়েছি ম্যাম, এবার ভ্যালিডেট দিয়ে তারপর হচ্ছে রান দিব। দাও। কোনো সমস্যা বলে রান দিলে? ম্যাম প্রথমে সমস্যা করেছিল ম্যাম, তারপর এখানে ক্লোজ ক্লিক করব। আচ্ছা, আমি তোমার উইন্ডো গুলো পড়তে পারতেছি না, তুমি এন্টার স্ক্রিনটা শেয়ার দাও, তোমার শুধু আরজিএস এর উইন্ডোটা না। ইয়েস ম্যাম দিয়েছি ম্যাম। না, তুমি ম্যাম হচ্ছে এবার রান। স্টপ, তুমি স্টপ শেয়ার করে আবার শেয়ার দ্য স্ক্রিনটা, এন্টার স্ক্রিন দিবা। আমি তোমার বাকি উইন্ডো গুলো পড়তে পারতেছি না। ওকে ম্যাম। ম্যাম এবার দেখতে পাচ্ছেন? না, এখনো বাকি উইন্ডো গুলো পড়তে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো, তুমি এটা এখন রান হয়েছে তো? রান হলে এটা ক্রস করো, ক্রস করে টুলটা রান দাও, দেখি কি হয়। ঠিক আছে, তুমি রান, দেখতে পাচ্ছি না আমি। হ্যালো? হ্যালো? ওকে, সো আজকে আমরা আমাদের জিএস এর রিমোট সেন্সিং পার্টটা শুরু করব। রিমোট সেন্সিং এটা শুনে তোমাদের কি মনে হয়, এটাতে কি করে? রিমোট সেন্সিং দিয়ে কি করে, কি মনে হয়? কি মনে হয় কি করবে রিমোট সেন্সিং দিয়ে? হুম। ম্যাম কোনো রিমোট স্পেস থেকে ডেটা কালেক্ট করা। রাইট, রিমোট স্পেস থেকে ডাটা কালেক্ট করা, তারপর আর কিছু? আর কি করা যাবে মনে হয় রিমোট সেন্সিং ইউজ করে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি রিমোট সেন্সিং এ কি করে। রিমোট সেন্সিং কি নামটা শুনে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, আমরা হয়তোবা রিমোট সেন্সিং, সো হয়তোবা সেন্সর দিয়ে
কি হচ্ছে আমরা বিভিন্ন জায়গার হচ্ছে বা বিভিন্ন ধরনের এনার্জি হচ্ছে সেন্স করে সেটা ইমেজ বা ফটো হচ্ছে যে আমরা অ্যাকুয়ার করি। সো রিমোট সেন্সিং হচ্ছে অ্যাকুইজিশন এন্ড মেজারমেন্ট অফ ডাটা অর ইনফরমেশন। ঠিক আছে, আমরা হচ্ছে ডাটা বা ইনফরমেশন অ্যাকুয়ার করব কোনো একটা অবজেক্টের, কোনো একটা ফেনোমেনন বা কোনো একটা ম্যাটেরিয়ালের, কোনো একটা ডিভাইসের মাধ্যমে, যেটা হচ্ছে কি ওই যে জিনিসের জন্য আমরা এই ডাটাটা অ্যাকুয়ার করব সেটার সাথে ফিজিক্যাল কন্টাক্টে থাকবে না। ঠিক আছে, আমরা হচ্ছে কি অন্য কোনো রেম স্পেস থেকে সেটাকে অপারেট করে সেই ডাটাটা আমরা কালেক্ট করতে পারবো। সো আমরা কোনো অবজেক্ট বা এরিয়া বা কোনো ফেনোমেননের ডাটা অ্যাকুয়ার করব, ঠিক আছে, বাই এ ডিভাইস। ঠিক আছে, কোনো একটা ডিভাইস দিয়ে করব যেটা হচ্ছে অবজেক্টের সাথে তোমার কন্টাক্টে থাকবে না। সো এখানে আমরা কি করব, বিভিন্ন ধরনের ওই এরিয়া বা অবজেক্টের কোনো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কে হচ্ছে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কে আমরা হচ্ছে যে ডাটা কালেক্ট করব। সেটা হচ্ছে কিভাবে তাদের রিফ্লেক্টেড ইমিটেড এনার্জির মাধ্যমে। ঠিক আছে, তো সেখানে আসলে এনার্জির যে রিফ্লেকশন হবে, রেডিয়েশন হবে, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে সেইগুলাকে ডিটেক্ট মনিটরিং করে হচ্ছে যে আমরা ওইখান থেকে এই ডাটাটা কালেক্ট করতে পারবো। সো রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা এই কাজটাই করব। তো রিমোট সেন্সিং এর জন্য এটা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে করা যায়। এটা অনেক আগে থেকেই কিন্তু রিমোট সেন্সিং এর আমরা ইউজ করে থাকি। একসময় হচ্ছে কি বেলুনে করে হচ্ছে ক্যামেরা দিয়ে তারপর সেটা দিয়ে ছবি তোলা হতো, এরিয়াল ফটোগ্রাফ তোলা হতো। তারপর একসময় রকেট দিয়ে, রকেটের সাথে হচ্ছে তোমার ক্যামেরা দিয়ে হচ্ছে সেটা দিয়ে তোমার ছবি তোলা হতো বাইরের বাইরের স্ফিয়ারের। ঠিক আছে, বা তারপরে কাইট দিয়ে, পিজন দিয়ে সেগুলোর সাথে হচ্ছে যে ক্যামেরা বেজে করা হতো। তারপরে যখন এর আরেকটু আপগ্রেডেড টেকনোলজি আসছে, তারপরে কি হচ্ছে আমরা এয়ারপ্লেন, হেলিকপ্টার এগুলোর সাথে হচ্ছে যে ক্যামেরা সেট আপ করে সেগুলো দিয়ে ছবি তোলা হতো। এখন এখন তো অনেক নতুন টেকনোলজি আসছে, যেমন হচ্ছে আমরা ড্রোন, বিভিন্ন ধরনের স্যাটেলাইট আছে। ঠিক আছে, স্পেস স্যাটেলাইট আছে, স্পেস স্টেশন আছে, সেগুলো দেখি এখন বিভিন্ন ধরনের তোমাদের হচ্ছে যে সেট আপ থাকবে, যেগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে কি আর্থকে বা অ্যাটমসফিয়ারে রোটেট করে করে সেখান থেকে কি ইমেজ কালেক্ট করে তোমাদের কি আর্থে আমাদের কাছে সাপ্লাই করে। বা ড্রোন হচ্ছে যে আমরা অনেক কি হুম, আমাদের আর্থ সার্ফেসে হচ্ছে অপারেট করতে পারি। যে আমরা দেখা যায় যে কি অনেকেই হয়তোবা তোমরা হয়তোবা ড্রোন ইউজ করে থাকতে পারো। ঠিক আছে, অথবা অল্প ডিস্টেন্সের জন্য আমরা কি ড্রোন দিয়ে কি ছবি তুলতে পারি, এরিয়াল ইমেজ তুলি, যেগুলো হচ্ছে কি নর্মালি আমাদের জন্য তোলা পসিবল হয় না। ঠিক আছে, সো এই ধরনের প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে কি আমরা এই রিমোট সেন্সিং এর জন্য ডাটা কালেক্ট করতে পারি। সো এখন মূলত আমরা আমাদের একাডেমিক পারপাসের জন্য যেহেতু আমাদের হিউজ পরিমাণ ডাটা লাগে, তো সেইটা আসলে হচ্ছে যে হয়তো বা আমাদের বিভিন্ন ধরনের স্যাটেলাইটের ইমেজ থেকে কালেক্ট করতে হয়, বা ড্রোন দিয়েও কালেক্ট করা যায়। সেক্ষেত্রে আর কি ওরকম সফিস্টিকেটেড ড্রোন লাগবে যে আর কি তোমার অনেক লার্জ এরিয়ার জন্য ইমেজ, হাই রেজলিউশন ইমেজ ক্যাপচার করতে পারে। মানে নর্মাল আমরা যেসব ড্রোন দেখি যে মার্কেটে পাওয়া যায় ওগুলা না, প্রফেশনাল ড্রোন লাগবে আর কি। সো তাহলে রিমোট সেন্সিংটা কিভাবে কাজ করে? সো কি যে তোমাদেরকে যেটা বললাম, সে আসলে এনার্জি মেজার করে হচ্ছে যে তোমার এই ছবিগুলাকে ক্যাপচার করে। সো কি করবে যে হচ্ছে যে তোমার যত ধরনের অবজেক্ট বা যা কিছু আছে সবারই কি একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি থাকে সবার। ঠিক আছে, সে তোমার অবজেক্ট টু অবজেক্ট ডিপেন্ড করবে যে আসলে সে কি ধরনের তার এনার্জি, কি কি ধরনের এনার্জি সে হচ্ছে অ্যাবজর্ব করে, কি ধরনের এনার্জি সে ইমিট করে। ঠিক আছে, এই যে তাদের যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি গুলো আছে সেইটাকে হচ্ছে যে সে ডিটেক্ট করে এবং সেটাকে মেজার করে। ঠিক আছে, তার মাধ্যমে হচ্ছে কি এই এনার্জি মেজারমেন্টের মাধ্যমে হচ্ছে কি এই ইমেজ গুলো হচ্ছে ক্যাপচার করে। এখন এই রিমোট সেন্সিং এর অনেক কিছু হচ্ছে তোমাদের হচ্ছে যে আগের ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াশোনা, তো এগুলো এখন আর এত ডিটেলে বলবো না। ঠিক আছে, এনার্জি দুই ফর্মে থাকে, ওয়েভ ফর্মে থাকে, ফোটন ফর্মে থাকে। ঠিক আছে, ওয়েভ এর কিছু অংশ হচ্ছে তোমার অ্যাবজর্ব হয়, কিছু অংশ রিফ্লেক্ট হয়। ঠিক আছে, কোনো কিছু আমাদের ভিজিবল থাকে, কিছু ভিজিবল থাকে না। ঠিক আছে, এভাবে এনার্জির প্রিন্সিপাল গুলা যেগুলো কি এগুলো কিছু মনে আছে নাকি সব ভুলে গেছো? আছে কিছু কিভাবে এনার্জি ট্রান্সমিট হয় এগুলো মনে আছে কিছু? ম্যাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফর্মে ট্রান্সমিট হয়। এগুলো মনে আছে তো, তাই না? মনে না থাকলে এগুলো একটু নিজেরা আরেকবার একটু দেখে নিবা। ঠিক আছে, এখন আসলে এগুলো এত পড়ানোর আমাদের সুযোগ নাই। ঠিক আছে, ওকে। সো এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মাধ্যমে কি আমরা কি এই ডাটাগুলা কালেক্ট করতে পারি।
সো ঠিক আছে, এই ডাটাগুলো হচ্ছে আমরা ফটোগ্রাফিক্যালি আর ইলেকট্রনিক্যালি কালেক্ট করতে পারি। সো আমরা যে কালেক্ট করার পরে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে ইদার ফটো আর ইমেজ। ঠিক আছে, জেনারেলি আমরা ফটো আর ইমেজকে হচ্ছে কি সিমিলারলি ইউজ করি, কিন্তু আমাদের রিমোট সেন্সিং এর জন্য কিন্তু ফটো আর ইমেজ দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, সো ফটো হচ্ছে যে মূলত ফটোগ্রাফ, যেটা হচ্ছে যে মানে এটাও এক ধরনের ইমেজ, বাট এটা হচ্ছে কি আমরা ডিটেক্ট করার পরে কোনো একটা ফটোগ্রাফিক ফিল্মে এটাকে রেকর্ড করি। ঠিক আছে, তারপর রেকর্ড করার পরে এটাকে আমরা শুধুমাত্র ভিজুয়ালি ইন্টারপ্রেট করতে পারি। সো মানে ফটোতে কি হয়, আমরা যেমন আমাদের ফোনে যে ছবিগুলা তুলি, ঠিক আছে, ছবিগুলা তোলার পরে কি সে কিন্তু কি এনার্জি তোমার ক্যালকুলেট করে কি তোমার হচ্ছে যে কি এটা কিন্তু কি তোমাকে ফাইনাল আউটপুটটা দিয়ে দেয়। ঠিক আছে, তো এর এর মাঝে যে তোমার আসলে এই ইমেজের কোন পিক্সেলে তোমার কত কত রেজুলেশন ছিল, ওটাতে কত স্পেকট্রাল ইন্ডেক্স ছিল, এগুলো কিন্তু পরে এরপরে আর তোমার কোনো ধরনের কিন্তু কি অ্যানালাইসিস করার সুযোগ থাকে না। ঠিক আছে, সে তোমার একটা পানোরামিক ফিল্মে এটাকে রেকর্ড করে ফেলে। ঠিক আছে, সো তুমি এটা জাস্ট দেখে ভিজুয়ালি এটার কোনো অ্যানালাইসিস করতে পারো। ঠিক আছে, কিন্তু তোমার কাছে যদি ওই জিনিসটার প্রতিটা ইনফরমেশন থাকতো, যে হচ্ছে যে ওই 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 ইমেজের প্রতিটা পিক্সেলের সাইজ কত ছিল, ঠিক আছে, এটা তোমার স্পেকট্রাল ইন্ডেক্স কত ছিল, ঠিক আছে, এটা রেডিওমেট্রিক রেজোলিউশন কত ছিল, এইসব ইনফরমেশন গুলো যদি তোমার কাছে থাকে তাহলে কি করতে পারতো, তুমি ইমেজটার উপর আরো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারতা। সো ফটোর মধ্যে হচ্ছে তোমার এই সুযোগটা থাকে না। ঠিক আছে, কিন্তু ইমেজে হচ্ছে তোমার এই সুযোগটা থাকে। সো তো তোমার ফটো হচ্ছে এক ধরনের ইমেজ, বাট এটা কি তুমি শুধুমাত্র ভিজুয়ালি ইন্টারপ্রেট করতে পারবা, এর উপর তুমি ফার্দার আর কোনো অ্যানালাইসিস করতে পারবা না। আর তাহলে ইমেজ কি, ইমেজ হচ্ছে তোমার এক ধরনের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনই, এটাও একটা ছবি। ঠিক আছে, এটাও তোমার হচ্ছে যে তোমার কোনো একটা রিমোট সেন্সিং ডিভাইসের মাধ্যমে তুমি হচ্ছে যে এনার্জি রেকর্ড করবা। ঠিক আছে, তো ইমেজও কিন্তু এক ধরনের তোমার হচ্ছে ফটোই, কিন্তু এটাতে কি করবে, তোমার প্রতিটা পিক্সেলের ইনফরমেশন সে আলাদাভাবে রেকর্ড করবে। ঠিক আছে, এই এবং এবং তুমি পরবর্তীতে এটা পিক্সেল বা পিক্সেল এটার থেকে বিভিন্ন ধরনের অপারেশন করতে পারবা। সো ইমেজ হচ্ছে যেহেতু আমরা আহ, দেখতে পাই, তার মানে কি এটা একটা টু ডাইমেনশনাল জিনিস। সো এটা একটা টু ডাইমেনশন এরে পিক্সেল ওয়াইজ হচ্ছে যে এটা ভাগ করা থাকবে। ঠিক আছে, এবং প্রতিটা পিক্সেলের হচ্ছে যে একটা ইন্টেন্সিটি ভ্যালু থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল নাম্বার। তোমরা শুনে থাকতে পারো হয়তো বা ডিএন ভ্যালু থাকে প্রতিটা ইমেজের প্রতিটা পিক্সেল, এটাকে ডিএন নাম্বার বলে, তোমার ডিজিটাল নাম্বার। ঠিক আছে, আর একটা কি তোমার থাকে একটা লোকেশনাল অ্যাড্রেস থাকে। সো তুমি যদি এটাকে ধরো, ঠিক আছে, এই ইমেজটার তোমার ধরো এখানে প্রতিটা সেলের ভিতরে তার হচ্ছে তার ইন্টেন্সিটি ভ্যালু কত সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। আর তোমার লোকেশন কি তুমি এভাবে রো কলাম দিয়ে এটাকে ডিফাইন করতে পারো, তোমার এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 4 5 6 নাম্বার কলাম, এটা রো কলাম। তো তোমার এটা হচ্ছে 1 1 সেল, এটা 1 2 সেল, এটা 1 3 সেল, 1 4 সেল। ঠিক আছে, এইভাবে তোমার এটা কি একটা লোকেশনও থাকে। তো আমরা যদি এই ইমেজটা দেখি, তো এটা কি হচ্ছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের বাইনারি ইমেজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 6 বিটের, ঠিক আছে, টু দি পাওয়ার 6 বিটের একটা ইমেজ। সো এখানে ধরো ব্ল্যাক মানে হচ্ছে এখানে কোনো কালার নাই, সো এটা হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে 0। আর তোমার হোয়াইট মানে হচ্ছে এখানে সবগুলা কালার আছে, সো এটা হচ্ছে তোমার হাইস্ট ভ্যালু। সো এটা হচ্ছে তোমার 256 এই ভ্যালুটা। ঠিক আছে, সো এর মাঝে তোমার হচ্ছে যে এই ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝে যে শ্যাডো গুলো আছে, শেড গুলো আছে, সেগুলোর প্রতিটার জন্য দেখো তোমার ওইখানে ওই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অনুযায়ী কি এখানে ইন্টেন্সিটি ভ্যালু গুলা ক্যালকুলেট করা আছে। তো এই ইমেজটাকে, এই ফটোটা যেটা ইমেজটা দেখতে পাচ্ছ, সেটাকে যদি আমরা এরকম পিক্সেল বাই পিক্সেল বা হচ্ছে যে ভাগ করি, তখন হচ্ছে কি আমরা এই জিনিসটা পাবো। এই জিনিসটা হচ্ছে তোমার কনভার্ট হয়ে তোমাকে ফাইনালি এই ইমেজটা তোমাকে দেখাবে। ঠিক আছে, তো এই যে ইন্টেন্সিটি ভ্যালুটা আছে, সেটা হচ্ছে আসলে তোমার ডিপেন্ড করবে তুমি ওই যে সেন্সর দিয়ে ইমেজ হচ্ছে যে এই ইমেজটা কালেক্ট করা হবে সেটার উপরে। ওই ইমেজে তোমার হচ্ছে যে কতগুলা ব্যান্ড আছে, সেই ব্যান্ডের ওয়েভলেন্থ কেমন, ঠিক আছে, ওটার তোমার রেডিওমেট্রিক রেজুলেশন কেমন, সেগুলোর উপরে। ঠিক আছে, সো এটা তো বললামই যে এই ইন্টেন্সিটিটা হচ্ছে তোমাকে একটা ডিজিটাল নাম্বারের মাধ্যমে এখানে স্টোর করা থাকে, আর এটা হচ্ছে একটা কি একটা বাইনারি ইমেজ। বাইনারি ফরম্যাটে হচ্ছে ইমেজের ডাটা তোমার হচ্ছে কি স্টোর করা থাকে। এখন দেখো ইমেজও কিন্তু দুই ধরনের হয়, একটা একটা হতে পারে ব্ল্যাক এন্ড হোয়াইট, আর একটা হতে পারে কালার ফটো। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট কি করবে, তোমাকে হচ্ছে কি হোয়াইট এন্ড ব্ল্যাক এর মাঝে তোমার হচ্ছে গ্রে এর যেগুলো শেড আছে,
সেটার মধ্যে তোমার হচ্ছে যে ডাটা স্টোর করে। আর কালার পিকচার কি করে? কালার পিকচার হচ্ছে তুমি যদি হচ্ছে যে আমাদের যে বেসিক যে RGB, ঠিক আছে, রেড গ্রিন ব্লু, সেটা দিয়ে হচ্ছে তোমার ইমেজ গুলাকে তোমাকে কালার দেখাতে পারে। এখন এখানেও কালার ইমেজের ক্ষেত্রে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ট্রু কালার ইমেজিং আর একটা হচ্ছে ফলস কালার ইমেজিং। ট্রু কালার ইমেজিং কোনটা? যখন হচ্ছে তোমার রিয়েল লাইফে যেটা ব্লু, যেটা যেটা গ্রিন এবং যেটা রেড, সেটা যদি তোমাকে সেই কালারেই দেখায়, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রু কালার ইমেজিং। ঠিক আছে, মানে ধরো তোমার এখানে তোমার যেমন একটা জায়গাতে ধরো গ্রাসটা গ্রিন কালার, তো এটা তুমি ছবি তোলার পরেও যদি গ্রিন কালারে দেখতে পাও, মানে কি এটা তোমার ট্রু কালার ইমেজিং। কিন্তু তোমরা যদি একটু অ্যাটমসফিয়ারিক উইন্ডোটা তোমাদের মনে আছে নাকি জানি না, অ্যাটমসফিয়ারিক উইন্ডোতে তোমাদের কি কয়েকটা ইয়া ছিল, ঠিক আছে, একটা একটা হচ্ছে যে আমাদের হিউম্যানের কাছে ভিজিবল একটা উইন্ডো, তারপর আছে ইনফ্রারেড উইন্ডো আছে, মাইক্রোওয়েভ উইন্ডো আছে। তো এই ভিজিবল উইন্ডো ছাড়া কিন্তু কি বাকি উইন্ডো গুলাতে যেই ধরনের ওয়েভলেন্থের যে জিনিসগুলো আসে সেগুলো কিন্তু আমরা কি খালি চোখে দেখতে পাই না, কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে ক্যাপচার করতে পারি। তো ওগুলো তখন আমাদেরকে দেখার জন্য হচ্ছে কি এই ফলস কালার ইমেজিং করে সেগুলাকে হচ্ছে যে আমাদের ভিজিবল রেঞ্জে এনে, হিউম্যানের ভিজিবল রেঞ্জে এনে সেগুলা কি আমরা দেখতে পারি। তো সেইটাই হচ্ছে ফলস কালার ইমেজিং আর কি। তো তখন কি করে আমরা যে হচ্ছে রেড এর জন্য ব্লু, গ্রিন এর জন্য রেড, আর ব্লু এর জন্য গ্রিন কালারে কনভার্ট করে আমরা তখন কি হচ্ছে যে সেই ধরনের ইমেজ গুলাকে দেখতে পারি। এটাকে বলা হচ্ছে ফলস কালার ইমেজিং। তো আমরা যদি একটু ইমেজটা দেখি, তো এই ধরো আমাদের একটা ট্রু কালার ইমেজিং, ঠিক আছে, এই ছবিটা তুলছি। তো এখানে দেখো, তো এখানে ধরো এই 5 ধরনের ফিচার আছে। তো আমার যদি সেন্সরটা যদি ট্রু কালার ইমেজিং করতে পারে, তাহলে হচ্ছে দেখা যাবে যে তার রোডটা হচ্ছে যে তোমার গ্রে কালার আসবে, ঠিক আছে, ওখানে যে মার্শ এরিয়া আছে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড গ্রে কালার আসবে। আর ওয়াটার বডিটা দেখো অলিভ গ্রিন কালার আসছে, ট্রিজ গুলো আসছে তোমার ডার্ক গ্রিন কালার। আর তুমি যদি ফলস কালারিং করে যদি সে ছবি তুলে, তাহলে তোমার দেখবো রোড গুলা দেখো এখানে আসছে ব্লু কালার, ঠিক আছে, তারপর মার্শ এরিয়াটা আসছে গ্রিনিশ ব্লু কালার আসছে, ঠিক আছে, ওয়াটার বডি তোমার আসছে ডার্ক ব্লু, ঠিক আছে, আর অন্যগুলা তোমার রোড, যেগুলো তোমার রোড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফলস কালার করছে। কারণ কি, অথবা এইখানে তোমার যে সেন্সরটা দিয়ে ছবি তুলছে সেটা অথবা আমাদের হিউম্যান আইতে ওই ওয়েভলেন্থ গুলো আমরা ঠিক মতো দেখতে পারতাম না। সো ফলস কালারিং করে সে আমরা যেন জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারি, সেইভাবে হচ্ছে আমাদেরকে এটা কনভার্ট করে দিচ্ছে। সো এরকম প্রতিটা সেন্সরেরই দেখবা হচ্ছে যে যখন তুমি কোথাও থেকে ইমেজ কালেক্ট করবা, তখন তোমাকে বলা থাকবে যে এখানে কয়টা ব্যান্ড আছে, ওই ব্যান্ড গুলোর ওয়েভ লেন্থ কত, এবং ওই ওয়েভ লেন্থে কোন জিনিস কি কালার দেখায় ওই ধরনের জিনিস থাকে, বা ওটাকে তুমি ফলস কালারে চেঞ্জ করলে কোন কালারটা কিরকম দেখাবে, সেগুলা তোমার বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে, সেগুলো দেখে তখন তুমি সেই অনুযায়ী কি তোমার ইমেজটাকে ইন্টারপ্রেট করতে পারবে যে কোথায় কি আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলা রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা দেখতে পাবো। সো এই হচ্ছে তোমাদের ফলস আর ট্রু অ্যান্ড ফলস কালার ইমেজিং। তো এগুলা নিয়ে তোমরা আরো অনেক কিছু আছে, তোমরা একটু নিজেরা অনলাইনে স্টাডি করলেও দেখবা এগুলো, এসব বিষয়ে অনেক কিছু থাকে, অনেক ছবি টবি আছে, এখন এত কিছু তোমাদেরকে দেখানো পসিবল হচ্ছে না। সো আমরা রিমোট সেন্সিং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এটা তোমাদেরকে বললাম, ড্রোন দিয়ে তুলতে পারি আমরা, স্পেস স্টেশন থেকে ছবি তোলে পুরা অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার স্যাটেলাইট দিয়ে ইমেজ তোলে। সো এরকম তুমি যে প্ল্যাটফর্মে তোলো না কেন, তো তোমার ছবি তোলার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সেন্সর, যে তুমি কোন সেন্সর দিয়ে হচ্ছে যে এই ছবিটা তোলা হবে। ওই সেন্সরের ক্যারেক্টারিস্টিক্স বা প্যারামিটার্স এর উপরে ডিপেন্ড করবে যে তোমার ছবিটা আসলে কেমন আসবে। এখন তাহলে এই সেন্সরের 6টা প্যারামিটার আছে, ঠিক আছে, এই প্যারামিটারের মাধ্যমে ডিসাইড হবে যে তোমার ছবিটা কেমন হবে। এই প্যারামিটার গুলো হচ্ছে তোমার স্পেশাল রেজুলেশন, স্পেক্ট্রাল রেজুলেশন, রেডিওমেট্রিক রেজুলেশন, টেম্পোরাল রেজুলেশন, IFOV, আর একটা হচ্ছে সোয়াট। সো এই প্যারামিটার গুলো কোনটা কি, এগুলো আমরা একটু দেখি। ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্পেশাল রেজুলেশন। স্পেশাল রেজুলেশন কি? মিনিমাম লেন্থ অফ অবজেক্ট দ্যাট দ্য সেন্সর কুড আইডেন্টিফাই, ঠিক আছে, যে মিনিমাম কোন সাইজের অবজেক্ট হচ্ছে যে একটা সেন্সর হচ্ছে আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে। এই এই আর আমরা যে ডিজিটাল ইমেজ বললাম, সেখানে হচ্ছে যে আমরা রেজুলেশনটা আমরা বা হচ্ছে যে আমরা বুঝাই হচ্ছে পিক্সেল সাইজ দিয়ে। আমরা কি বলি, একটা ইমেজকে হচ্ছে কি পিক্সেলে ভাগ করা থাকে, ঠিক আছে, এই পিক্সেল সাইজ দিয়ে আমরা বুঝাই যে হচ্ছে যে এটা রেজুলেশনটা কতটুকু।
এই পিক্সেলটা যে সাইজ হবে তার চেয়ে ছোট সাইজের কোনো অবজেক্ট হচ্ছে কি ওই সেন্সর মানে হচ্ছে কি ডিটেক্ট করতে পারে না। তো আমরা যদি একটু এই ইমেজটা দেখি, দেখো আমার যদি একটা 30 বাই 30 পিক্সেল সাইজ হয়, সো মানে কি সে 30 মিটারের যে ছোট যে অবজেক্ট গুলো আছে সে হচ্ছে কি এটা কি ডিটেক্ট করতে পারবে না। ঠিক আছে, পরের ইমেজটা দেখো, এটা কি আমাদের 5 বাই 5 হচ্ছে তোমার পিক্সেল সাইজ। ঠিক আছে, সো দেখো তার মানে কি সে 5 মিটার পর্যন্ত যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে সে ডিটেক্ট করতে পারবে। সো আমরা যদি একটা হাউসকে 30 বাই 30 পিক্সেলে নেই, তখন কি পুরোটা হাউস কি তোমার একটা পিক্সেলে চলে আসবে। সো তখন কি এটা রেজুলেশনটা দেখো যে এরকম হবে, তুমি অত ক্লিয়ারলি বুঝতে পারবে না। তুমি হয়তো বা বুঝতে পারতেছো যে হয়তো বা এই গ্রে কালার গুলো একটা রোড ছিল, এই গ্রিনিশ গুলো হয়তো বা গ্রিনারি, এগুলো হয়তো বা কোনো ঘর বাড়ি, কিন্তু তুমি কিন্তু কি এক্স্যাক্টলি বুঝতে পারতেছো না ঠিক মতো ক্লিয়ারলি, কিন্তু তুমি একটা আইডিয়া হচ্ছে তোমার যে ইমেজটাতে কি আছে। তারপরে দেখো তুমি যদি এই যে 5 বাই 5 এই পিক্সেল সাইজে নাও, তো এখন দেখো এখন কি তাহলে তোমার মোটামুটি হাউজিং এর ডিটেল গুলো তুমি মোটামুটি বুঝতে পারতেছো। ঠিক আছে, রোডটা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, স্টিল কি আরো 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 ডিটেল তুমি হয়তো এটা তোমার একটা মিডিয়াম রেজলিউশনের ছবি আসবে তখন। ঠিক আছে, তুমি যদি একদম আরো ছোট নাও, যেমন 1 বাই 1 পিক্সেল সাইজ নাও, তখন কিন্তু কি হবে, তখন তুমি কি এই হাউসের প্রতিটা জিনিসের ডিটেল তুমি কি তখন ভালো করে বুঝতে পারবা। তখন ধরো তুমি এরকম একটা হাই রেজুলেশন ইমেজ তখন দেখতে পারবা। ঠিক আছে, সো তোমার এই স্পেশিয়াল রেজুলেশন মানে হচ্ছে মানে পিক্সেল সাইজের মাধ্যমে তুমি আসলে বুঝতে পারবা যে আসলে তোমার ইমেজটা তোমার কত ক্লিয়ার বা কত রেজুলেশন কত ভালো হবে। ঠিক আছে, সো তোমার সেন্সরের স্পেশাল রেজুলেশনের উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে কত ডিটেইলে একটা ইমেজ থেকে তুমি কি ডাটা কালেক্ট করতে পারবা। বুঝতে পারছো তাহলে স্পেশাল রেজুলেশন কি? বুঝে গিয়েছে স্পেশাল রেজুলেশন কি? जी मैम। ওকে, তো স্পেশাল রেজলিউশনটা বুঝলে এরপর আমরা আমাদের এর পরের প্যারামিটার যেটা সেটাতে চলে যাই। হুম, সেটা হচ্ছে স্পেকট্রাল রেজুলেশন। ঠিক আছে, স্পেকট্রাল রেজুলেশন বোঝায় যে হচ্ছে যে আমি যে সেন্সরটাতে ইউজ করতেছি সেই সেন্সরে হচ্ছে যে কতগুলা ব্যান্ড আছে এবং ওই ব্যান্ড গুলার উইথ কেমন। আমাদের স্পেকট্রাল হিউম্যান যে ভিজিবল রেঞ্জ আছে অ্যাটমসফেরিক উইন্ডোতে, সেখানে কি বিভিন্ন ওয়েভলেন্থ আছে না? মনে আছে তো এগুলা? একটু নাকি কেমিস্ট্রিতে ছিল, পড়ছিলা ওয়েভলেন্থ, কোনটার ওয়েভলেন্থ কত, এগুলো মনে আছে নাকি একদমই কিছু মনে নাই? হুম, ম্যাম মুখস্থ নেই, তবে ধারণাটা আছে। বাট মনে আছে তো যে এগুলো কিছু জিনিস ছিল? ইয়েস ম্যাম। আচ্ছা, সো তাহলে ওগুলা একটু আরেকবার মনে করে নিবা আর কি। যাই হোক, সো স্পেক্ট্রাল রেজুলেশনে হচ্ছে তোমার হচ্ছে যত বেশি ব্যান্ড থাকবে এবং ওই ব্যান্ডের ওয়েভলেন্থ, উইথ বলতে ওটার ওয়েভলেন্থের যে উইথটা, ঠিক আছে, ওই ব্যান্ডের সেটা যত কম হবে মানে হচ্ছে কি সে তত প্রিসাইসলি হচ্ছে কি তোমার যে হচ্ছে যে এনার্জি যে চেঞ্জ গুলা সেটাকে কি সে ডিটেক্ট করতে হবে, মানে কি সে তত প্রিসাইসলি সেই ইমেজটাকে ক্যাপচার করতে পারবে। ঠিক আছে, সো আমরা যদি অনেক হাই রেজুলেশন ইমেজ চাই, সেক্ষেত্রে কি আমাদের এমন কোন সেন্সর ইউজ করা উচিত যে স্পেক্ট্রাল রেজুলেশনে হচ্ছে কি অনেকগুলো ব্যান্ড থাকবে এবং এটার ব্যান্ড উইথ গুলো কম থাকবে। তো আমাদের ল্যান্ডসেট এইট এইট এখন যেটা হচ্ছে যে ফ্রি স্যাটেলাইট গুলোর মধ্যে অনেক কমন, সেটাতে দুইটা সেন্সর আছে, তার মধ্যে একটা হচ্ছে ওএলআই। তো ওএলআই হচ্ছে তোমার 9টা ব্যান্ড আছে। ঠিক আছে,
এটার মধ্যে দেখো একটা বেন্ডের মধ্যে সেগুলোর ওয়েভলেন্থ গুলা আমি এখানে একটু দেখাইছি। তো দেখো খুবই কিন্তু কম ডিফারেন্স, ঠিক আছে? তার মানে কি সে অত প্রিসাইসলি হচ্ছে কি তোমার ইমেজ ক্যাপচার করতে পারে। আর এটা হচ্ছে 30 মিটার হচ্ছে এগুলার রেজুলেশন। মানে কি এই এই সেন্সর যদি একটা ছবি তুলে সেটাকে যদি আমরা পিক্সেলে ভাগ করি, ঠিক আছে, প্রতিটা পিক্সেলের সাইজ হবে 30 বাই 30, ঠিক আছে? সো এরকম প্রতিটা স্যাটেলাইটের জন্য দেখবা স্যাটেলাইটের সেন্সরের জন্য কি এই ইনফরমেশন গুলো তোমাকে বলা থাকবে। তো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তখন সেগুলো সিলেক্ট করবে। এখন তোমার যদি 30 বাই 30 রেজুলেশনে যদি তোমার জন্য এনাফ না হয়, তখন অথবা তুমি ল্যান্ডসেট ইমেজ ইউজ করতে পারবে না, তোমাকে আরো অন্য কোনো হাই রেজলিউশন স্যাটেলাইট থেকে ইমেজ কালেক্ট করতে হবে। সো এই গেল আমাদের স্পেকট্রাল রেজুলেশন। নেক্সট হচ্ছে রেডিওমেট্রিক রেজুলেশন। Radiometric resolution কি? The smallest change in intensity level that can be detected by the sensing system, ঠিক আছে? সো আমরা যদি শুরুর দিকে যে ইমেজটা দেখছিলাম যে কি ইমেজের মধ্যে কি ইন্টেন্সিটি ভ্যালু গুলা থাকে, ঠিক আছে? সো রেডিওমেট্রিক রেজুলেশন তোমার ডিপেন্ড করে যে সে কত প্রিসাইসলি হচ্ছে কি এই এই ইন্টেন্সিটি ভ্যালু গুলাকে তোমার ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? সো তোমার হচ্ছে যে সে যত প্রিসাইজ এনার্জি চেঞ্জ কে তোমার হচ্ছে যে ডিটেক্ট করতে পারবে, সেটা হচ্ছে কি তত বেটার রেজুলেশনের ছবি তোমাকে দিবে। সো এটাকে কাইন্ড অফ তোমার ব্রাইটনেস লেভেল অফ ইমেজও বলে। সো এটা রেজুমেট্রিক রেজুলেশন কত সেটা আমরা বুঝতে পারি যে ওই ইমেজটা আসলে কত বিটের, ঠিক আছে? যেমন দেখো যত বেশি বিটের হবে তত বেশি এটা রেজুলেশন হবে। যেমন এটা একটা 4 বিট ইমেজ, 4 বিট ইমেজে দেখো এটা ভালো, বাট কিন্তু আরেকটু এটা বেটার হতে পারতো। 8 বিট ইমেজে দেখো কি সে কি আরো বেটার তোমাকে রেজুলেশন দিচ্ছে। 4 বিট মানে হচ্ছে বেটার একটা বাইনারি ইমেজ হলে 2 টু দি পাওয়ার 4 সংখ্যক সে হচ্ছে এই পরিমাণ হচ্ছে সে তোমার এনার্জি ডিটেক্ট করতে পারবে। আর 8 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, মানে 256 পর্যন্ত সে কি তোমার ভ্যালু পর্যন্ত কি সে তোমার এনার্জি ডিটেক্ট করতে পারবে। সো মানে কি ও বেশি তোমার এনার্জি বা ইন্টেন্সিটি লেভেলকে সে ডিটেক্ট করতে পারবে। সো রেডিওমেট্রিক রেজুলেশন যত ভালো হবে তোমার ইমেজ কোয়ালিটি তত ভালো হবে। হুম। তারপরে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের টেম্পোরাল রেজুলেশন। টেম্পোরাল রেজুলেশন কি করে যে দ্য টাইম অফ দ্য স্যাটেলাইট টু সাকসেসফুল আইডেন্টিক্যাল অরবিটস। মানে কি যে এই আমাদের সেন্সরটা তো একটা যেহেতু সে কি আর্থের বাইরে থেকে ছবি তুলবে, সো কি সে তো একটা স্যাটেলাইটের মাধ্যমে তুলবে। সো স্যাটেলাইট কি করে তোমার আর্থের অরবিটে চারপাশে ঘুরতে থাকে। সো যে তো এরকম তো দেখাই কি তুমি ধরো একটা পয়েন্ট থেকে যদি তোমার স্যাটেলাইটটা রোটেট করা শুরু করে, সো এই আবার সেম পয়েন্টে আবার আসতে তার যে পরিমাণ সময় লাগে, ঠিক আছে, যে পরিমাণ সময় লাগে। সো ধরো তোমার বাসার পয়েন্টটাতে তোমার বাসার উপর দিয়ে ধরো আজকে যদি একটা স্যাটেলাইট যায়, তারপরে ধরো তোমার পুরা জায়গাটা কভার করে তোমার আবার এই পয়েন্টটা আসতে ধরো তোমার একটা স্যাটেলাইটের যদি 20 দিন লাগে, ঠিক আছে, তার মানে কি তোমার তার মানে কি ওই স্যাটেলাইটের জন্য তার টেম্পোরারি রেজুলেশন হচ্ছে 20 দিন। মানে কি তোমার তার মানে কি তোমার বাসার জন্য ওই স্যাটেলাইট থেকে তুমি 20 দিন পর পর ইমেজ পাবা, ঠিক আছে? তুমি যদি ডেইলি যেই স্যাটেলাইটের জন্য হচ্ছে তোমার টেম্পোরাল রেজুলেশন 20 ডেজ, তো তোমার যদি এমন কোনো অ্যানালাইসিস প্রয়োজন হয় যে যেখানে তোমার এভরিডে হচ্ছে যে তোমার ইমেজ লাগবে, তো সেই ক্ষেত্রে কি তোমার এমন টেম্পোরাল রেজুলেশনের কোনো স্যাটেলাইট নিয়ে তোমার লাভ হবে না যেটা 20 দিন পর পর তোমাকে ছবি দিবে, ঠিক আছে? তখন তোমাকে অন্য কোনো স্যাটেলাইট নিতে হবে যে কি তোমার একদিন পর পর দিবে। বা অনেক স্যাটেলাইটে কি থাকে তোমার অনেক এভাবে ডিজাইন করা থাকে যে তোমার কয়েকটা স্যাটেলাইট একসাথে থাকে। সো কি করে যে তোমার ওই কয়েকটা স্যাটেলাইট একসাথে থাকে এবং কি তারা একটার সাথে সিনক্রোনাইজ করা থাকে। তখন কি করে যে তারা একসাথে ঘুরতে থাকে, তখন কি একটা একটা স্যাটেলাইট তোমার লোকেশনের উপর দিয়ে ধরো আজকে চলে গেল, পরের দিন অন্য আরেকটা স্যাটেলাইট হয়তো বা এমন ভাবে সিনক্রোনাইজ করা থাকে সে তোমার এই লোকেশনের উপর দিয়ে যাবে। সো দেখা যাবে যে এই জিনিসটা এভাবে সিনক্রোনাইজ করা থাকে যে প্রতিটা লোকেশনই তিনটা তোমার স্যাটেলাইটের মাধ্যমে কি ডেইলি কভার হইতেছে। সো এরকমও থাকে যে এরকম মাল্টিপল স্যাটেলাইট থাকে। সো এইভাবে হচ্ছে যে ডিপেন্ড করে হচ্ছে তার টেম্পোরারি রেজুলেশন কত। এখন তোমার যে ধরনের ইমেজ প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করবে যে সেটা তুমি ওই স্যাটেলাইটটা চুজ করবা নাকি। তো আমাদের যে কমন যে স্যাটেলাইট গুলো আছে যেমন স্পট, সে হচ্ছে যে 26 ডেজ পর পর হচ্ছে যে একটা জায়গায় ছবি তুলতে পারে।
ল্যান্ডস্যাট হচ্ছে 16 ডেজ পর পর তুলে। ল্যান্ডস্যাট হচ্ছে যে আর কি বেশি ভালো রেজুলেশনের না, স্পট একটু মিডিয়াম রেজুলেশন। তারপরে আরো হাই রেজুলেশনের যেগুলা হচ্ছে যে স্যাটেলাইট আছে, যেমন নোয়া, মডিস, ঠিক আছে, এগুলা কিন্তু তোমার ডেইলি ইমেজ তুলে। ঠিক আছে, তো তোমার যদি ডেইলি ইমেজ লাগবে এমন কোনো অ্যানালাইসিস হয়, তখন কি তোমাকে এই ল্যান্ডসেট বা স্পট এসব স্যাটেলাইট ইমেজ দিয়ে আসলে তোমার কাজ হবে না। তারপরে যেটা প্যারামিটার, সেটা হচ্ছে যে আইএফওভি। এই আইএফওভিটা কি? এটা হচ্ছে ইজ দ্য অ্যাঙ্গুলার কোণ অফ ভিজিবিলিটি অফ দ্য সেন্সর। ঠিক আছে, যে কোন অ্যাঙ্গেলে হচ্ছে যে তোমার এই সেন্সরটা ছবি তুলবে। ঠিক আছে, and determines the area on Earth's surface which is seen from a given altitude at one particular moment. ঠিক আছে, সো তুমি ধরো স্যাটেলাইট থেকে যে অ্যাঙ্গেলে তুলবা, ঠিক আছে, সেটার উপর কিন্তু আসলে ডিপেন্ড করবে যে তুমি যে ছবিটা তুলবা সেটা আসলে তোমার আর্থের কত অংশ কভার করবে। তো তুমি যখন এরকম পারপেন্ডিকুলারি তুলবা, তখন কি ধরো এইরকম তুমি এতটুকু জায়গা ছবি তুলতে পারবা, বা তুমি যদি একটা অ্যাঙ্গেলে তুলো তাহলে কিন্তু আরেকটু বেশি জায়গার ছবি তুলতে পারবা। সো এটা ডিপেন্ড করে যে তুমি কত ওই একটা প্রতি ইমেজে তুমি হচ্ছে যে কতটুকু জায়গার ছবি তুলতে পারবা, এটা তোমার ডিপেন্ড করবে যে তুমি আসলে এই আইএফএভিটা কত তোমার থাকে তোমার ওই সেন্সরে। তারপরে লাস্ট আমাদের যেটা প্যারামিটার, সেটা হচ্ছে সোয়াথ। সোয়াথ কি? দ্য এরিয়া ইমাজিনড অন দ্য সারফেস ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সোয়াথ। সো এটা কি হচ্ছে যে তুমি একটা তোমার স্যাটেলাইট দিয়ে একটা রোটেটে তুমি হচ্ছে যে কতটুকু ছবি তুলতে পারো। সো এটা যদি ধরো তোমার হচ্ছে তোমার স্যাটেলাইটটা, আর এইটা হচ্ছে তোমার ফ্লাইট ডিরেকশনটা, তো তুমি একটা রোটেট করার সময় তুমি হচ্ছে যে এই তোমার কোনো একটা জায়গার কতটুকু এরিয়া কভার করতে পারো, সেটা হচ্ছে তোমার সোয়াথ। ঠিক আছে, তোমার কোন একটা স্যাটেলাইটের সোয়াথ যত বড় হবে, মানে কি তুমি তত বেশি জায়গার ছবি তুলতে পারবা। সো এই সোয়াথের ভ্যালুটা হচ্ছে তুমি সিন সাইজ দেখবা, যে প্রতিটা স্যাটেলাইট থেকে যখন তুমি ইমেজ ডাউনলোড করবা সেটা একটা সিন সাইজ থাকে। সেই সোয়াথটা হচ্ছে তোমার সিন সাইজটা হচ্ছে ডিপেন্ড করবে, সোয়াথের উপর ডিপেন্ড করবে তোমার সিন সাইজ কত হবে। ঠিক আছে, তোমার যদি সোয়াথ অনেক বড় হয় তাহলে কি তোমার সিন সাইজটাও বড়, মানে কি তোমার ইমেজে তুমি অনেক বড় অংশ বা বড় এরিয়া জুড়ে ছবি তুলতে পারবা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সোয়াথ। সো তাহলে একটা আইডিয়াল রিমোট সেন্সিং সিস্টেম আমরা কোনটাকে বলতে পারবো? যার একটা ইউনিফর্ম এনার্জি সোর্স থাকবে, ঠিক আছে, তারপরে কি অ্যাটমসফিয়ারের সাথে ইন্টারফেরেন্স কম থাকবে। এইগুলা থাকলে কি হবে? সে এনার্জি ডিটেকশন মোর ইফিশিয়েন্টলি করতে পারবে। ঠিক আছে, তার ইউনিক এনার্জি মেটার ইন্টারাকশন থাকবে, একটা সুপার সেন্সর থাকবে, যে হচ্ছে কি তোমার এই যে সেন্সরের যে কোয়ালিটি গুলো আছে সেগুলো সবগুলোতে প্রপারলি সে হচ্ছে যে থাকবে, এবং সে তাহলে সে ভালো কোয়ালিটি রেজুলেশনের ইমেজ কালেক্ট করতে পারবে। তারপর হচ্ছে রিয়েল টাইম ডাটা প্রসেসিং থাকতে হবে, মানে কি তোমার সে ইমেজ ক্যাপচার করে তোমাকে যদি রিয়েল টাইমে যদি না পাঠাতে পারে তাহলে কিন্তু আসলে ইমেজের কোয়ালিটি আর অত ভালো থাকে না। আর আছে মাল্টিপল ডাটা ইউজার থাকলে বেটার। সো এটা হচ্ছে একটা আমাদের আইডিয়াল রিমোট সেন্সিং এর কোয়ালিটি। ঠিক আছে, সো আমরা যখন হচ্ছে যে আমাদের কোনো কাজের জন্য যখন এই রিমোট সেন্সিং এর মাধ্যমে ডাটা কালেক্ট করব, সো আমরা আমাদের আসলে কি ধরনের কাজ করা লাগবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের স্যাটেলাইট চুজ করতে হবে। ঠিক আছে, আমার যদি অনেক ডিটেইলে কাজ করতে হয় তাহলে কি আমার অনেক হাই রেজুলেশন স্যাটেলাইট চুজ করতে হবে। আর যদি হয় যে না আমার অত ডিটেইলে কাজ করতে হবে না, তখন কি আমরা একটু লো রেজুলেশন স্যাটেলাইটই হয়তো আমরা ইউজ করতে পারবো। সো আমাদের এখানে যে ধরনের স্যাটেলাইট গুলা ইউজ হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ল্যান্ডসেট। ঠিক আছে, ল্যান্ডসেট হচ্ছে যে একটা ফ্রি প্ল্যাটফর্ম। সো এখান থেকে হচ্ছে যে আহ, আমরা যে কোনো ধরনের ছবি ওদের যেগুলো আছে সেগুলো আমরা কি ডাউনলোড করে কাজ করতে পারি। ঠিক আছে, কিন্তু ল্যান্ডসেটের রেজলিউশন হচ্ছে 30x30। সো খুব ডিটেল কাজ করার জন্য এটাকে উপযোগী না। বাট আমরা ক্লাসে যখন আমরা রাস্টার ইমেজ নিয়ে কাজ করবো, আমরা হচ্ছে ল্যান্ডসেট ইমেজ নিয়ে কাজ করবো, যেহেতু এটা ফ্রি। ঠিক আছে, তারপর স্পট আছে, এটা রেজলিউশন ল্যান্ডসেট থেকে আরেকটু বেটার। ঠিক আছে, তাও এটা মিডিয়াম রেজলিউশন বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আরো অনেক বেটার স্যাটেলাইট আছে, আরো হাই রেজলিউশন স্যাটেলাইট আছে, ওগুলা তোমার ধরো 0.5 মিটার, 0.05 মিটার, 0.1 মিটার পর্যন্ত প্রিসিশনে তোমার স্পেশাল রেজলিউশনে তোমার হচ্ছে তোমার ডাটা কালেক্ট করতে পারে।
ঠিক আছে। সো এই স্যাটেলাইট গুলোর ডিটেলস আমরা খুব একটা দেখবো না, তাও হচ্ছে যে কোনটার হচ্ছে যে তোমার এই সেন্সরের ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন সেগুলা একটু আলোচনা করা যাবে। সেটা আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে হচ্ছে যে তোমাদের এই স্যাটেলাইট গুলোর আলোচনা করে তারপরে লেকচারটাতে তখন শুরু করবো। এই বাকি অংশটা তোমাদের তাহলে তারপরে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে। সো এইটুকু ছিল আমাদের আজকের লেকচার। ঠিক আছে। নেক্সট ক্লাসে হচ্ছে তাহলে আমাদের একটা কুইজ আছে এবং তারপরে হচ্ছে তোমাদের একটা সিপি হবে। ঠিক আছে। আজকের লেকচার কিন্তু তোমাদের কুইজ ইনক্লুডেড না, আর আজকের মডেল বিদ্যার যে পার্টটা শিখেছি এটার উপর হচ্ছে তোমাদের সিপি হবে। ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। ম্যাম বলো। 135 আর 153 আজকে মানে পূজাতে অ্যাটেন্ড করছে, তো এই জন্য হচ্ছে যে বলছে যে তাদের প্রেজেন্ট একটু দিয়ে দিতে। হ্যাঁ, আমাকে একজন বলে সিআর কি গেছিল, ইনফর্ম করছিল? ওদেরকে একটু বলো যে হুম, আমাকে একটা জাস্ট ইমেল দিয়ে রাখতে, তাইলেই হবে। আমাকে আগের ক্লাসে ইনফর্ম করছিল। জি ম্যাম, ওকে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তোমাদের কোনো সমস্যা না থাকলে ক্লাস এখানে শেষ।